হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শৈবাল আলু ছত্রাকের লেকচার 5 যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছত্রাকের একটা গণ, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাগারিকাস গণ নিয়ে আজকে আমরা কথা বলবো। যেই অ্যাগারিকাস গণ পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমে লেকচারের শুরুতে আমরা অ্যাগারিকাস নিয়ে যে কথা বলবো তার আবাসস্থল বা অ্যাগারিকাস ছত্রাক কোথায় জন্মায় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। অ্যাগারিকাস ছত্রাক কোথায় জন্মায় সেটা জানতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে অ্যাগারিকাস ছত্রাক কোন ধরনের ছত্রাক। অ্যাগারিকাস মূলত হচ্ছে মৃতজীবী ছত্রাক, এটা একটু মনে রাখবো। মৃতজীবী ছত্রাক যেটাকে বলা হয় স্যাপ্রোফাইটিক ছত্রাক। আচ্ছা, স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী ছত্রাক বলতে আসলে কি বোঝায়? স্যাপ্রোফাইটিক ছত্রাক, দেখো যে সমস্ত ছত্রাক পচনশীল জৈব বস্তু থেকে অর্থাৎ পচা বস্তু থেকে, মৃত উদ্ভিদ দেহ, প্রাণী দেহ, ঠিক আছে, এদের থেকে পুষ্টি সংগ্রহ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি মৃতজীবী ছত্রাক। ঠিক আছে, তাহলে যারা পচনশীল বস্তু থেকে কি করবে, পুষ্টি গ্রহণ করবে মৃত জৈব বস্তু থেকে, তাদেরকে আমরা বলবো হচ্ছে মৃতজীবী ছত্রাক। তার মানে আমাদের এই যে ছত্রাক অ্যাগারিকাস, যেটা একটা মৃতজীবী ছত্রাক বা স্যাপ্রোফাইটিক ছত্রাক, সেখানে এটা জন্মাবে হচ্ছে কোথায়? এই ছত্রাক জন্মাবে হচ্ছে পচনশীল জৈব বস্তুর উপর, পচনশীল জৈব বস্তুর উপর। যেমন ধরতে পারো তোমরা পচনশীল খড়ের উপর, ঠিক আছে, অ্যাগারিকাস দেখা যায়। পচনশীল জৈব বস্তুর উপর আমরা অ্যাগারিকাসকে জন্মাতে দেখব। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু মনে রাখবো। তাহলে অ্যাগারিকাস হচ্ছে একটা মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক ছত্রাক যেটা পচনশীল জৈব বস্তুর উপর জন্মাবে। আর একটা ছত্রাক আমরা দেখছিলাম প্যারাসাইটিক, যারা হচ্ছে অন্য উদ্ভিদ বা প্রাণীর দেহের মধ্যে বসবাস করে, জন্মায় এবং তার ক্ষতি করে, তারা হচ্ছে প্যারাসাইটিক। আরেক ধরনের ছত্রাক আমরা দেখছি যারা হচ্ছে অন্য ভিন্ন কিছু উদ্ভিদ, যেমন ধরো শৈবালের সাথে একসাথে বসবাস করে একে অপরের উপকার করে, ক্ষতি করে না, তাকে বলে আমরা মিথুজীবী ছত্রাক, যেমন ধরো লাইকেন। ঠিক আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। যাই হোক, আজকে আমরা অ্যাগারিকাস নিয়ে কথা বলবো। অ্যাগারিকাস হচ্ছে মৃতজীবী ছত্রাক। তো কথার অ্যাগারিকাসের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাগারিকাসের দৈহিক গঠন। দৈহিক গঠন নিয়ে আমরা কথা বলবো। অ্যাগারিকাসের দৈহিক গঠনে আসলে আমরা দুইটা অংশে ভাগ করতে পারবো। একটা হচ্ছে অ্যাগারিকাসের দৈহিক অংশ, ঠিক আছে, অ্যাগারিকাসের দৈহিক অংশ যেটা মূলত হচ্ছে মাইসেলিয়াম। অ্যাগারিকাসের দৈহিক অংশ মূলত কি? মাইসেলিয়াম। অ্যাগারিকাসের দৈহিক অংশ মূলত কি? মাইসেলিয়াম। আরেকটা হচ্ছে অ্যাগারিকাসের জনন অংশ, যেটাকে কি বলা হয়? যেটাকে ফ্রুট বডি বলা হয়। কি বলা হয়? ফ্রুট বডি। যেহেতু এটার মাধ্যমে ফ্রুট বা ফল যেভাবে বংশবিস্তার, ফলের ভিতরে বীজ থাকে, বীজ দিয়ে বংশবিস্তার হয় না, ঠিক একইভাবে যেহেতু জনন অংশ দিয়ে বংশবিস্তার হবে, ফ্রুটের ভিতরে যে ফল বা ফ্রুট বা ফলের ভিতরে যে বীজ আছে তার মতো, সেজন্য আমরা জনন অংশকে ফ্রুট বডিও বলা হয়ে থাকে, অথবা এটাকে বেসিডিও কার্ভও বলা হয়ে থাকে। বেসিডিও কার্ভ, এখানে কার্ভ শব্দের অর্থ তাও সেম, ফল। আর বেসিডিও কেন? কারণ অ্যাগারিকাস হচ্ছে বেসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাক। বেসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাকের জনন অংশকে আমরা বেসিডিও কার্ভও বলতে পারি। চলো এখন আমরা দৈহিক অংশটা বিস্তারিত বোঝার জন্য প্রথমে আসলে ছবিটা একটু এঁকে ফেলি। অ্যাগারিকাসের ছবিটা দেখতে কীরকম? মূলত হচ্ছে অ্যাগারিকাসের ফ্রুট বডিটা জন্মায় হচ্ছে বিশেষ করে বর্ষাকালে। অ্যাগারিকাসের মাইসেলিয়াম থেকে, দৈহিক অংশ থেকে ফ্রুট বডিটা জন্মায়। চলো আমরা প্রথমে ফ্রুট বডিটা আঁকি। তো ফ্রুট বডি আঁকার জন্য প্রথমে আমরা এরকম একটা শেপ দিয়ে নিলাম। তারপর হচ্ছে এই শেপের একটা ছাতা নিয়ে আমরা গঠন আঁকার চেষ্টা করলাম। ঠিক আছে, অ্যাগারিকাসের ফ্রুট বডির জন্য এটা হচ্ছে একটা কিসের নিয়ে গঠন? ছাতার নিয়ে একটা গঠন, যেটাকে ফাইলিয়াস বলে। আমরা স্টেপ বাই স্টেপ আঁকার চেষ্টা করি। তারপর হচ্ছে এটা হচ্ছে কাণ্ডের নিয়ে অংশ, যেটাকে স্টাইপস বলে। নিচের দিকে একটা রিংয়ের মতো স্ট্রাকচার থাকবে, যেটাকে বলা হয় এনুলাস। এটা হচ্ছে কাণ্ডের নিয়ে অংশ, এটাকে স্টেপস বলে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে তোমার এরপর নিচে এটা ধরো যেই বস্তুর উপর জন্মাইছে তার একটা আমরা দিলাম, এটা হচ্ছে ধরো একটা বস্তুর উপর এভাবে জন্মাইছে। এখন এটার যে তোমার ছাতার নিয়ে যে অংশটা দেখতেছো, এটা হচ্ছে ছাতার নিয়ে একটা অংশ। এই ছাতার নিয়ে অংশের নিচে তোমার কি থাকে? বিশেষ কতগুলা পর্দার নিয়ে বা কিছু পাতের নিয়ে গঠন থাকে, যেগুলোকে বলা হয় থাকে ফাইলিয়াস, যেগুলোকে বলা হয় গিল। আর ছাতার নিয়ে অংশটাকে বলা হয় ফাইলিয়াস। এগুলো হচ্ছে তাহলে কি? যে পর্দার নিয়ে অংশ, যেগুলো ফাইলিয়াসের নিচে থাকে, ঠিক আছে, যেগুলোকে বলা হয় গিল বা লেমেলি। ঠিক আছে,
আচ্ছা, এরপর আমরা যে দেখতে পাচ্ছি তোমার ছাতার নিয়ে এই অংশ, এটাকে বলা হয় তাকে তোমার কি, ছাতার নিয়ে এই অংশটাকে বলা হয় তাকে তোমার ফাইলিয়াস। এটাকে কি বলা হয়? ফাইলিয়াস বলা হয় তাকে, ঠিক আছে। আচ্ছা, চলো কোন অংশটাকে কি বলে এটা আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি হচ্ছে এই যে যে জৈব বস্তুর উপর যে অংশটা থাকবে অভ্যন্তরে, সেটাই হচ্ছে ছত্রাকের শাখা প্রশাখাযুক্ত হাইফি, আর শাখা প্রশাখাযুক্ত হাইফি নিয়ে গঠিত এই পুরো স্ট্রাকচারটাকে বলবো আমরা মাইসেলিয়াম। তাহলে এটা হচ্ছে ছত্রাকের কি, মাইসেলিয়াম। এটাই হচ্ছে মেন অংশ, এটাই হচ্ছে তার দৈহিক অংশ মাইসেলিয়াম, ঠিক আছে। মাইসেলিয়ামটা হচ্ছে তার কি অংশ? এটাই হচ্ছে তার দৈহিক অংশ। মাইসেলিয়াম হচ্ছে তার দৈহিক অংশ, ঠিক আছে। এটা হচ্ছে তার দৈহিক অংশ। আচ্ছা, তাহলে মাইসেলিয়াম হচ্ছে তার দৈহিক অংশ, এটা হচ্ছে তার কি অংশ? দৈহিক অংশ। তাহলে এটা হচ্ছে মাইসেলিয়াম, মাইসেলিয়াম, এগুলো হচ্ছে মাইসেলিয়াম। মাইসেলিয়াম কি অংশ আমরা বলছিলাম? এটা হচ্ছে দৈহিক অংশ। আচ্ছা, এখন এই মাইসেলিয়াম কি দ্বারা গঠিত? মাইসেলিয়ামের যে সূত্রকার শাখা প্রশাখা, এই শাখাগুলোকে আমরা বলতেছি এই মাইসেলিয়াম কি নিয়ে গঠিত? গঠিত হচ্ছে মাইসেলিয়াম গঠিত হচ্ছে কি নিয়ে? মাইসেলিয়াম গঠিত হচ্ছে হাইফা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, মাইসেলিয়ামের যে সূত্রকার শাখা এগুলোকে আমরা বলতেছি হাইফা, ঠিক আছে। এখন এই হাইফার যে কোষগুলো সম্পর্কে আমরা কিছু কথা বলি। যেমন ধরো যে হাইফার কোষের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? প্রথমত এই কোষগুলো হচ্ছে প্রস্থপ্রাচীর বিশিষ্ট, ঠিক আছে। হাইফার কোষ হচ্ছে কি? প্রস্থপ্রাচীর বিশিষ্ট, প্রস্থপ্রাচীর আছে, প্রস্থপ্রাচীর বিশিষ্ট, ঠিক আছে। এরপর হচ্ছে হাইপার যে কোষগুলা হচ্ছে একাধিক নিউক্লিয়াস যুক্ত, মানে কোষগুলোর ভিতরে যে মাইসেলিয়ামের যে হাইফা আছে, হাইপার কোষগুলোর ভিতরে কি থাকে? একাধিক নিউক্লিয়াস যুক্ত, একাধিক নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে কোষের ভিতরে যে সঞ্চিত খাদ্য সেটা হচ্ছে তৈলবিন্দু, ঠিক আছে। তাহলে সঞ্চিত খাদ্য কি? তেলবিন্দু, ঠিক আছে। আর কোষের হাইফার যে কোষের প্রোটোপ্লাজম হচ্ছে দানাদার, প্রোটোপ্লাজম হচ্ছে কি? দানাদার, ঠিক আছে। এবং এই কোষের অভ্যন্তরে কিন্তু ছোট ছোট কোষ গহ্বর থাকে, ঠিক আছে। তাহলে কোষ হচ্ছে কি যুক্ত? ছোট কোষ গহ্বর যুক্ত। তাহলে আমরা হাইফার যে তোমার দৈহিক অংশ, ওই দৈহিক অংশ গঠিত হচ্ছে, অর্থাৎ মাইসেলিয়াম গঠিত হচ্ছে হাইফা দিয়ে। আর হাইফার কোষগুলার সম্পর্কে এই বিষয়গুলো আমরা জেনে নেব। তারপর আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটা পুরোটাকে আমরা বলতেছি, এই পুরোটা অংশটা মাটির উপরে বা বায়বীয় অংশ যেটা মাটির উপরে থাকে, সেটাকে বলতেছি আমরা ফ্রুট বডি। মূলত হচ্ছে কি বলো? এই ফ্রুট বডি হচ্ছে জনন অংশ। এটা কি অংশ? জনন অংশ, ঠিক আছে। এখন এই যে তোমার ফ্রুট বডি বা জনন অংশের কী কী অংশ আছে এগুলো আমরা একটু দেখে নিই। প্রথমত এই যে ছাতার নিয়ে যে গঠনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছাতার নিয়ে গঠনটা, এটাকে বলা হয় তাকে ফাইলিয়াস কিসের নিয়ে গঠন? ফাইলিয়াস হচ্ছে ছাতার নিয়ে গঠন। তাহলে এটা হচ্ছে ছাতার নিয়ে গঠন, ঠিক আছে। এখন দেখো এই যে ফাইলিয়াসের নিচে যে হলুদ বর্ণের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ পর্দার নিয়ে ঝুলে আছে, এগুলাকে বলা হয় গিল বা লেমেলি। কি বলা হয়? লেমেলি বলে, ঠিক আছে। যেমন ধরো তুমি যদি চিন্তা করো একটা বইয়ের নিচে যেরকম বইয়ের পাতাগুলা পেজগুলো যেরকম ঝুলে আছে, ঠিক একইভাবে বইয়ের পাতাগুলো যেরকম আছে, ঠিক একইভাবে এই ছাতা নিয়ে অংশের নিচে এই গিল বা লেমেলিগুলো এরকম পর্দার মতো আছে। তুমি যদি বইয়ের একটা পৃষ্ঠা বা পাতাকে কি করতে পারো? একটা গিলের সাথে বা একটা লেমেলির সাথে তুলনা করতে পারো, ঠিক আছে। তাহলে গিল বা লেমেলি বলছে হচ্ছে পাতলা পাত বা প্লেটের নিয়ে, অনেকটা তুমি বইয়ের একটা পেজ বা পৃষ্ঠার মতো চিন্তা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তুমি যে জিনিসটা দেখতেছো, এই যে পুরা এই গঠনটা, যে কাণ্ডের নিয়ে এই যে গঠনটা, এটাকে বলা হয় পুরা গঠনটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাইপস। এই যে এই গঠনটা, এই পুরা গঠনটাকে বলা হচ্ছে কি? স্ট্রাইপস, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রাইপস, ঠিক আছে। এখন স্ট্রাইপসের উপরে যে রিংয়ের মতো যে স্ট্রাকচারটা দেখতেছো, এই যে রিংয়ের মতো, এই স্ট্রাকচারটাকে বলা হয় এনোলাস শব্দ দ্বারা আসলে রিং বা বল বোঝায়, ঠিক আছে। এনোলাস। তাহলে
স্টাইপস হচ্ছে কি কাণ্ডের নিয়ে অংশটা, আর কাণ্ডের নিয়ে এই যে স্টাইপসের উপরে যে রিংয়ের মতো স্ট্রাকচার দেখতেছো সেটা হচ্ছে কি এনুলাস। তাহলে এগুলা হচ্ছে মোটামুটি যে ফ্রুট বডির বিভিন্ন অংশ। তাহলে কী কী দেখলাম? ফ্রুট বডির ছাতার নিয়ে অংশটা হচ্ছে ফাইলিয়াস, আর এই ছাতার নিয়ে অংশের নিচে যে পর্দার মতো যে অংশগুলো ঝুলে থাকে সেগুলো গিল বা লেমেলি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ এখানের ভিতরে গিল বা লেমেলির ভিতরেই কিন্তু কি জন্মায়, এখানের ভিতরেই কিন্তু স্পোর জন্মায়। এটা আমরা দেখাবো। গিল বা লেমেলির অন্তর্গঠন আমাদের পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর হচ্ছে তোমার এই স্টাইপস কি এনুলাস কি এটা আমরা দেখলাম। আর হচ্ছে মূল যে অংশটা এটা মূলত হচ্ছে মাটির নিচে থাকে। আর এই যে ফ্রুট বডি মূলত হচ্ছে বিশেষ করে বর্ষাকালে এটা তোমার তৈরি হতে দেখা যায়, ঠিক আছে? এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিল বা লেমেলির অন্তর্গঠন, যেখানের ভিতরেই মূলত আসলে স্পোর তৈরি হয়, যেটা হচ্ছে প্রজননের মূল অংশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কথা বলবো কি নিয়ে? আমরা কথা বলবো হচ্ছে গিল বা লেমেলির অন্তর্গঠন নিয়ে। তাহলে দেখো আমরা একটু লিখে ফেলি, গিলের অন্তর্গঠন নিয়ে আমরা কথা বলবো। গিলের অন্তর্গঠন অর্থাৎ মাইক্রোস্কোপিক গঠন, মাইক্রোস্কোপের নিচে কিভাবে তোমার গিলকে দেখা যাবে সেটা নিয়ে আমরা কথা বলবো, গিলের অন্তর্গঠন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছত্রাক, তো ছত্রাকের যে অ্যাগারিকাস ছত্রাক, যেখানে তোমরা হলুদ বর্ণের যেগুলো হচ্ছে গিল দেখতে হচ্ছে, বললাম একটা হচ্ছে পাতলা কিসের মতো, তুমি যে বইয়ের একটা পেজকে তুমি কি চিন্তা করতে পারো, একটা গিল চিন্তা করতে পারো। গিলকে বলা হচ্ছে এটা হচ্ছে পাতলা প্লেটের নিয়ে। গিল হচ্ছে কিসের নিয়ে? গিল হচ্ছে কি এটা হচ্ছে, এগুলো হচ্ছে ধরো গিল হচ্ছে কি গিল পাতলা পাতের নিয়ে, ঠিক আছে? পাতের নিয়ে, এটা আমরা একটু মনে রাখতে পারি। এখন আমরা গিলকে আসলে মাইক্রোস্কোপের নিচে দিলে কি স্ট্রাকচারগুলো আমরা দেখব গিলের অভ্যন্তরে, সেইগুলো আমরা একটু খেয়াল করি। গিলের অন্তর্গঠনের মধ্যে আমরা যেই গঠনগুলো দেখব, খেয়াল করো, গিলের অন্তর্গঠনে আমরা যেই গঠনগুলো দেখব, একটা অংশ দেখব হচ্ছে ট্রমা। গিলের অভ্যন্তরে আমরা একটা অংশ পাবো ট্রমা, আর একটাকে বলা হয় সাবহাইমেনিয়াম, ঠিক আছে? আর একটা অংশ পাবো হচ্ছে হাইমেনিয়াম। তাহলে এই তিনটা অংশ আমরা কোথায় পাবো? গিলের অভ্যন্তরে পাবো, ঠিক আছে? এখন চলো আমরা গিলের অন্তর্গঠনটা একটু পর্যবেক্ষণ করি। গিলের অভ্যন্তরে আমরা যদি দেখি, আমরা আসলে দেখতে পাবো হচ্ছে ট্রমা অংশের মধ্যে কিছু হাইফা, এগুলো আমি একটু অঙ্কন করি। দেখো এগুলো হচ্ছে ট্রমা অংশটা আমি অঙ্কন করতেছি। ট্রমা অংশের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ট্রমা অংশের এগুলো হচ্ছে হাইফা। তাহলে আচ্ছা, এগুলো হচ্ছে ট্রমা অংশ, এটা হচ্ছে কিছু হাইফা। এখন এই অংশটা হচ্ছে মূলত কি, এই অংশটা বলতেছে কি ট্রমা, ঠিক আছে? ট্রমা অংশ কিছু হাইফা দ্বারা গঠিত। এখন যে হাইফাগুলা দ্বারা গঠিত, এই হাইফাগুলার ভিতরে যে কোষ আছে, ঠিক আছে, কোষের ভিতরে দুই ধরনের নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস প্রত্যেকটাতে আমি একটা একটা করে নিউক্লিয়াস দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আরেকটা ভিন্ন ধরনের নিউক্লিয়াস থাকবে, এটা হচ্ছে ধরো আরেকটা ভিন্নধর্মী নিউক্লিয়াস। তাহলে ট্রমার যে হাইফাগুলো আছে, হাইফার কোষের ভিতরে দুইটা ভিন্ন ধরনের নিউক্লিয়াস থাকে। যদি সেজন্য এই ট্রমার হাইফাগুলাকে বলা হয়ে থাকে বা মাইসেলিয়াম, তুমি যদি একসাথে বলো মাইসেলিয়ামগুলোকে বলা হয়ে থাকে গৌণ মাইসেলিয়াম। গৌণ মাইসেলিয়াম কারা? যাদের কোষের ভিতরে কি দুইটা নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? অর্থাৎ যাদের কোষগুলো হচ্ছে ডাই ক্যারিওটিক কোষ, ডাই মানে দুই, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে ট্রমা আমরা অঙ্কন করলাম। দেখো আমরা একটা অঙ্কন করি, তারপর আমরা বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? এটা হচ্ছে ধরো ট্রমা, ঠিক আছে? ট্রমার উপরে এরপর যে অংশটা থাকবে সেটাকে বলা হচ্ছে তোমার সাবহাইমেনিয়াম, ঠিক আছে? এই অংশগুলো ধরো এগুলো হচ্ছে সাবহাইমেনিয়াম অংশের সেল, ঠিক আছে? এগুলো হচ্ছে কি সাবহাইমেনিয়াম অংশের সেল, সাবহাইমেনিয়াম অংশের সেল। এটা হলো এই লেয়ারটা কি, এটা হচ্ছে সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম, ঠিক আছে? এখন এই সাবহাইমেনিয়াম অংশের উপরেই কিন্তু হচ্ছে হাইমেনিয়াম, ঠিক আছে? এখন হাইমেনিয়াম লেয়ারটা হচ্ছে ধরো আমরা চিন্তা করি এই হাইমেনিয়াম লেয়ারের উপরে কিন্তু বেসিডিয়াম নামক কিছু স্ট্রাকচার জন্মাবে। এগুলা ধরো হচ্ছে কি বেসিডিয়াম, এগুলা কি
এগুলো হচ্ছে বেসিডিয়াম। এই অংশগুলোকে আমরা কি বলবো? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার বেসিডিয়াম। এই তাহলে আমি এখন যে অংশটা অঙ্কন করলাম সেটা হচ্ছে কি? হাইমেনিয়াম। ঠিক আছে, এটা কি? এই অংশটা কি? এটা হচ্ছে হাইমেনিয়াম। ঠিক আছে, হাইমেনিয়ামে যেই লম্বা লম্বা স্ট্রাকচারগুলো আমি দিলাম গদা আকৃতির বলা হয়, এগুলাকে বলা হচ্ছে বেসিডিয়াম। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বেসিডিয়াম, এইগুলা হচ্ছে বেসিডিয়াম, এই অংশগুলা এগুলো হচ্ছে বেসিডিয়াম। তাহলে হাইমেনিয়ামের মধ্যে কি থাকে? বেসিডিয়াম নামক কিছু স্ট্রাকচার থাকে যার উপর মূলত স্পোরটা তৈরি হয়। ঠিক আছে, বেসিডিয়ামের উপর দেখো এরকম 4টা অংশ প্রসারিত হবে এবং যার উপরেই কি তৈরি হবে? যার উপরেই তোমার স্পোর তৈরি হবে। ধরো এটা হচ্ছে, এগুলো হচ্ছে স্পোর। ঠিক আছে, এখন যে অংশগুলোর উপর, ঠিক আছে, এই যে অংশগুলোর উপর স্পোর তৈরি হলো, এই অংশগুলোকে বলা হচ্ছে স্টিগমা। ঠিক আছে, আর স্টিগমা কয়টা? 4টা। আর এই 4টা স্টিগমার উপর যে স্পোরটা জন্মালো এটাকে বলা হয় বেসিডিউ স্পোর। কেন? কারণ এটা বেসিডিয়াম নামক, এই যে স্ট্রাকচারটাকে বলা হয় বেসিডিয়াম। বেসিডিয়াম নামক স্ট্রাকচারের উপরে জন্মাইছে বলে এগুলাকে বলা হয় বেসিডিও স্পোর। তাহলে এই স্পোরগুলো কি? বেসিডিও স্পোর। তাহলে এভাবে বেসিডিও স্পোরগুলো জন্মাবে। কয়টা বেসিডিও স্পোর জন্মাচ্ছে একটা বেসিডিয়ামের উপর? 4টি। এটা আমরা মনে রাখবো, এই যে 4টি জন্মাচ্ছে। ঠিক আছে, একটা বেসিডিয়ামের উপর 4টা বেসিডিও স্পোর জন্মাচ্ছে। ঠিক আছে, তাহলে একইভাবে তুমি এখানেও দিতে পারো, বা এটা এগুলো হচ্ছে তোমার বেসিডিও স্পোর। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিডিও স্পোর। ঠিক আছে, এখন এই যে বেসিডিয়ামের মাঝে মাঝে যে কিছু সেল দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে কিছু সেল, যে সেলগুলো আসলে অপরিণত বেসিডিয়াম বলতে পারো, এই ধরনের সেলগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় প্যারাফাইসিস। কি বলা হয়? প্যারাফাইসিস। ঠিক আছে, তাহলে এটা কোন লেয়ার আমরা করলাম? এটা হচ্ছে তোমার হাইমেনিয়াম লেয়ার। ঠিক আছে, হাইমেনিয়াম লেয়ারে আমরা কি দেখলাম? হাইমেনিয়াম লেয়ার হচ্ছে গুরুত্বপূর্ণ লেয়ার, যেখানে তোমার বেসিডিয়াম থাকে, বেসিডিয়ামের উপরে কি থাকে? বেসিডিও স্পোর জন্মায়। ঠিক আছে, এরপর নিচের দিকে যে লেয়ার এটাকে বলা হচ্ছে সাবহাইমেনিয়াম, এবং একদম যে নিচে যে অংশ সেটা হচ্ছে ট্রমা। ঠিক আছে, আচ্ছা একটা বিষয় তোমাদেরকে যদি একটু বলি, সেটা হচ্ছে মূলত এই যে তোমার আমাদের এই ট্রমা লেয়ারটা হচ্ছে মাঝে থাকে। তুমি যদি এরকম চিন্তা করো, এই যে বইটা ধরো একটা হচ্ছে তোমার বইটা হচ্ছে একটা গিল। ঠিক আছে, তো গিলের বইয়ের কিছু পৃষ্ঠা তুমি ধরো, এই অংশটাকে ধরো ট্রমা। ঠিক আছে, ট্রমার দুই পাশে কিন্তু কি থাকবে? এ পাশেও এ পাশেও সাব হাইমেনিয়াম থাকবে এবং স্পোর তৈরি হবে, এ পাশেও সাব হাইমেনিয়াম থাকবে এবং স্পোর তৈরি হবে। ঠিক আছে, তাহলে দুই পাশেই থাকবে এই গঠনটা। ঠিক আছে, তাহলে ট্রমা হচ্ছে মাঝে। ঠিক আছে, দুইটার মাঝে থাকবে। আমি এখান থেকে যদি একটু কপি করে নিই, ধরো এটা এই লেয়ারটা কিন্তু কি থাকবে? এই দিকেও থাকবে, দুই পাশে থাকবে। ঠিক আছে, দুই পাশে এভাবে থাকবে। তাহলে দেখো তো স্ট্রাকচারটা কীরকম হচ্ছে। তাহলে ট্রমা হচ্ছে কি বলো? এই ট্রমা লেয়ারটা হচ্ছে কি? মাঝে। ট্রমা লেয়ারটা হচ্ছে কি? মাঝে, এবং দুই পাশে কি আছে? দেখো ট্রমা লেয়ারটা হচ্ছে কি? মাঝে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই লেয়ারটা হচ্ছে মাঝের লেয়ারটা হচ্ছে ট্রমা। তো ট্রমার দুই পাশে কিন্তু সাব হাইমেনিয়াম আছে। এখানেও এটা হচ্ছে এটা হচ্ছে ট্রমা, এদিকে সাব হাইমেনিয়াম এবং হাইমেনিয়াম। তাহলে ট্রমা লেয়ারটা হচ্ছে মাঝের লেয়ারটা হচ্ছে তোমার মাঝখানে থাকবে এবং দুই পাশে সাব হাইমেনিয়াম, এ পাশেও সাব হাইমেনিয়াম থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা যদি একটু প্রত্যেকটা সম্পর্কে একটু বিস্তারিত কথা বলি, যেমন ধরো ট্রমা নিয়ে যদি একটু কথা বলি, ট্রমা হচ্ছে অনুর্বর বলা হয়। ঠিক আছে, কারণ হচ্ছে এখান থেকে কোনো বেসিডিয়াম তৈরি হয় না। ট্রমাকে কি বলা হয়? অনুর্বর। এবং ট্রমার ব্যাপারে যদি আরেকটা কথা বলি, ট্রমা হচ্ছে গৌণ মাইসিলিয়াম দ্বারা তৈরি। গৌণ মাইসিলিয়াম কি? কিছুক্ষণ আগে আমি বললাম, এটা হচ্ছে গৌণ মাইসিলিয়াম দ্বারা তৈরি, গৌণ মাইসিলিয়াম দ্বারা গঠিত, গৌণ মাইসিলিয়াম কি? দেখো
গৌণ মাইসিলিয়াম হচ্ছে যে মাইসিলিয়ামের কোষের ভিতরে দুই ধরনের নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ ঠিক আছে। তাহলে গৌণ মাইসিলিয়াম হচ্ছে কি থাকবে, গৌণ মাইসিলিয়ামের কোষগুলা হচ্ছে দুই ধরনের নিউক্লিয়াস থাকবে এই কোষগুলোর ভিতরে, অর্থাৎ কোষগুলো ডাইক্যারিওটিক। কোষগুলা কি ডাইক্যারিওটিক, ডাই মানে দুই, ঠিক আছে, আর ক্যারিয়ন মানে হচ্ছে কি নিউক্লিয়াস। ডাই মানে হচ্ছে দুই, ঠিক আছে, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দুইটা নিউক্লিয়াস থাকে কোথায়, যে ট্রমার যে মাইসিলিয়াম আছে তার মধ্যে। তাহলে একটু মনে রাখবা, ট্রমা হচ্ছে অনুর্বর, কারণ এখান থেকে বেসিডিয়াম তৈরি হয় না, আর ট্রমা হচ্ছে গৌণ মাইসিলিয়াম দ্বারা গঠিত। গৌণ মাইসিলিয়াম কাদেরকে বলবো, যে সমস্ত মাইসিলিয়ামের কোষের মধ্যে দুই ধরনের মানে দুইটা ভিন্নধর্মী কি থাকে নিউক্লিয়াস থাকে। তো আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম এটা, ঠিক আছে। এরপর হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাবহাইমেনিয়াম, ঠিক আছে। সাবহাইমেনিয়ামের যে কোষগুলা, কোষের মধ্যে কি থাকে বলছে, কোষে 2 থেকে 3টি নিউক্লিয়াস থাকে, 2 থেকে 3টি নিউক্লিয়াস থাকে, এটা আমরা মনে রাখবো, নিউক্লিয়াস থাকে, 2 থেকে 3টি কি থাকে নিউক্লিয়াস থাকে। এখন এরপর দেখো এই সাবহাইমেনিয়ামের লেয়ারের যে সেলগুলার, এই যে তোমার সবুজ কালারের যে কোষগুলা দেখতে পাচ্ছ, এই কোষগুলার যে লম্বাটে প্রকৃতির যে ছোটো ছোটো কোষগুলার যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে প্রোজেনকাইম, ঠিক আছে। তাহলে কোষগুলোর বিন্যাস আমরা এটা বলতে পারি, কোষগুলোর বিন্যাসকে প্রোজেনকাইমা বলে। তাহলে প্রোজেনকাইমা কোন লেয়ারের কোষগুলার বিন্যাসকে বলে, সেটা হচ্ছে সাবহাইমেনিয়াম, ঠিক আছে। এখন আমরা যেই লেয়ার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইমেনিয়াম স্তর, ঠিক আছে। এই হাইমেনিয়াম স্তরকে বলা হয় উর্বর, কারণ এই হাইমেনিয়াম লেয়ারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, বেসিডিয়াম দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বেসিডিয়াম। আর বেসিডিয়ামের মাথার উপর কি জন্মায়, স্পোর জন্মায়, ঠিক আছে, উর্বর। আর এটা হচ্ছে এখানে কি উৎপন্ন হয়, বেসিডিয়াম তৈরি হয়, বেসিডিয়াম, ঠিক আছে, বেসিডিয়াম উৎপন্ন হয় এই লেয়ারের মধ্যে, ঠিক আছে। এখন এই বেসিডিয়ামগুলো দেখতেছো তোমরা কীরকম, বেসিডিয়ামের আকৃতি হচ্ছে, দেখা যাচ্ছে বেসিডিয়ামের আকৃতি হচ্ছে এরকম একটু গদা আকৃতির বলা হয়। এবং এই বেসিডিয়ামের উপরে আমরা দেখব হচ্ছে কয়টা স্পোর, 4টা বেসিডিও স্পোর দেখব। কয়টা, এই যে 1টা 2টা 3টা 4টা, তাহলে এটা হচ্ছে বেসিডিয়াম। আর বেসিডিয়ামের উপরে জন্মানো এই স্পোরগুলোকে বলবো বেসিডিও স্পোর। এখন এই যে বেসিডিও স্পোরগুলা, এগুলা এখান থেকে তোমার কি হয়ে, যে বেসিডিও স্পোরগুলা এখান থেকে আলাদা হয়ে তোমার পুনরায় মাটিতে পড়ে বা জৈব বস্তুর উপর পড়ে পুনরায় কি করতে পারে, আরেকটা ছত্রাকের দেহ তথা মাইসিলিয়াম কি করতে পারে, গঠন করতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে ছত্রাকের জনন, ঠিক আছে। তাহলে এখান থেকে একটু বিষয় একটু মনে রাখি, সেটা হচ্ছে কি, এখানে যে আমরা কি দেখতে পাচ্ছি, স্পোরটা দেখতে পাচ্ছি, বেসিডিও স্পোর। এখান থেকে যে বেসিডিও স্পোরটাকে পরবর্তীতে যে হাইফিগুলা তৈরি হবে, এই হাইফিগুলা হচ্ছে তোমার মনোক্যারিওটিক হাইফা, যেগুলোর ভিতরে একটা নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। ধরো এটা আর একটা মনোক্যারিওটিক হাইফা, যেটা অন্যভাবে অন্য একটা স্পোর থেকে তৈরি হয়েছে। এখন যৌন জননের সময় এই দুইটা হাইফার সাথে কি হয়, মিলিত হয়, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ভিন্ন কালারের দিই, দেখো ধরো এটা হচ্ছে আরেকটা কালার দিলাম। এখন এই দুইটা হাইফা ধরো, আচ্ছা এটাকে ধরো আমরা অন্য একটা কালার দিই, এটা হচ্ছে ধরো সাদা বর্ণের। এখন এই দুইটা হাইফা যখন একসাথে কি হবে, মিলিত হবে, ঠিক আছে। ধরো এইটা এ হাইফা এবং এ হাইফা যখন একসাথে মিলিত হয়ে যাবে, তখন কি ঘটনা ঘটবে দেখো, এখানে তোমার তৈরি হবে এমন একটা কোষ, যে কোষের মধ্যে দুইটা ভিন্ন রকম নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। এখন এই দুইটা ভিন্নধর্মী নিউক্লিয়াস থেকে এখন আরেকটা হাইফার জন্ম হবে, যে হাইফার ভিতরে দুইটা ভিন্ন রকম নিউক্লিয়াস এরকম অবস্থান করবে। এই হাইফাকে বলবো আমরা ডাইক্যারিওটিক হাইফা। আর এই যে দুইটা হাইফার কোষ, ভিন্নধর্মী হাইফার কোষ মিলিত হচ্ছে, এটাকে বলবো সোমাটোগেমি। কারণ সোমা শব্দের অর্থ হচ্ছে দেহকোষ, দৈহিক কোষের মিলনের ফলে যেহেতু আরেকটা নতুন হাইফি, যেটা হচ্ছে ডাইক্যারিওটিক হাইফি তৈরি হচ্ছে, আমরা বলবো যখন যৌন জনন ঘটে, এটা যৌন জননের সময় দেখা যায়। আমি যদি আরেকবার একটু বলি, দেখো যে স্পোরগুলা বিকশিত হয়ে প্রথমে তৈরি করে তোমার ক্যারিওটিক, অর্থাৎ এক নিউক্লিয়াস বিশিষ্ট একটা হাইফা তৈরি করে, এবং দুইটা এক নিউক্লিয়াস বিশিষ্ট হাইফা যখন যৌন জনন করে তখন মিলিত হয়, যেটাকে সোমাটোগেমি বলে। এখন মিলিত হওয়ার ফলে আরেকটা হাইফা তৈরি হয়, যেটা হচ্ছে তোমার 2 নিউক্লিয়াস বিশিষ্ট ডাইক্যারিওটিক হাইফা বা সেকেন্ডারি হাইফা। এবং এই সেকেন্ডারি হাইফা থেকে পরবর্তীতে এরকম যে তোমরা দেখছিলা কিছুক্ষণ আগে, এই যে ছাতার নিয়ে এই যে বেসিডিয়ামটা এরকম একটা ছাতার মতো ফ্রুট বডি তৈরি হয়, এবং ফ্রুট বডি থেকে আবার স্পোর তৈরি হয়, আবার মাইসিলিয়াম বা ছত্রাক তৈরি হয়। তাহলে আমরা বুঝবো হচ্ছে যৌন জননের পূর্বে কিন্তু দুইটা ছত্রাকের হাইফা কিন্তু একসাথে কি হয়, মিলিত হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার গিলের অন্তর্গঠন। আমরা
বুঝছি আশা করি। গিলের অন্তর্গঠনে হচ্ছে 3টা লেয়ার থাকে, একটা হচ্ছে ট্রমা, সাব হাইমেনিয়াম, হাইমেনিয়াম। ট্রমা হচ্ছে মাঝখানে থাকে অনুর্বর, আর দুই পাশে থাকে সাব হাইমেনিয়াম লেয়ার, এদিকেও থাকে এবং হাইমেনিয়াম এদিকেও থাকে। হাইমেনিয়ামের মধ্যে কি থাকে? বেসিডিয়াম থাকে, বেসিডিয়ামের উপর বেসিডিয়াস্পোর থাকে, বেসিডিয়াস্পোর অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাক কি করতে পারে? তৈরি করতে পারে। এই হচ্ছে অঙ্কুরোদ্গম নিয়ে বললাম। এরপর হচ্ছে এই যে ছত্রাক তোমরা দেখতে পাচ্ছ তোমার অ্যাগারিকাস ছত্রাক, অ্যাগারিকাস ছত্রাকের তোমার মূলত তারা পুষ্টি কোন প্রক্রিয়ায় নেই? এরা পচনশীল জৈব বস্তুর উপর জন্মায় এবং তারা পুষ্টি শোষণ প্রক্রিয়ায় কি করে? পুষ্টি তারা আহরণ করে। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, এখন অনেক সময় একটা তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে যেটা হচ্ছে অনেকগুলা, আচ্ছা আরেকটা বিষয় বলি তোমাদেরকে, এই যে ছত্রাকের যে মাইসেলিয়াম আছে, মাইসেলিয়াম থেকে এই যে ফ্রুট বডিটা তৈরি হচ্ছে, ঠিক আছে, মাইসেলিয়াম থেকে এই ফ্রুট বডি তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ফ্রুটিফিকেশন বলে। এই সংজ্ঞাটা তোমাদের আছে, এটা পড়ে নিবা। তারপর হচ্ছে অনেক সময় এক জায়গার মধ্যে অনেকগুলো তোমার কি আমরা বলি এগুলাকে ব্যাঙের ছাতা, তাই না? ফ্রুট বডিটাকে কি বলে একটু মনে রাখি, ফ্রুট বডিটাকে আমরা ইন জেনারেল ব্যাঙের ছাতা নামেও বলে, ব্যাঙের ছাতা বলেও কি করি ডেকে থাকি। ঠিক আছে, এক জায়গায় যদি অনেকগুলা চক্রকারে এরকম অ্যাগারিকাসের ফ্রুট বডি বা ব্যাঙের ছাতা জন্মায়, তখন আমরা এটাকে পেরিরিংস বা পরিচক্রও বলে থাকি। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা এ হচ্ছে আমাদের তোমার অ্যাগারিকাস নিয়ে কথাবার্তা। এরপর আমরা পড়বো হচ্ছে অ্যাগারিকাসের তথা মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে কথা বলবো। অর্থনৈতিক গুরুত্ব বলতে আমরা অ্যাগারিকাসের উপকারী দিক এবং অপকারী দিক দুইটা নিয়ে কথা বলবো। প্রথম আমরা অ্যাগারিকাসের উপকারী দিকগুলো নিয়ে কথা বলবো। দেখো, অ্যাগারিকাসের সবচেয়ে যে বড় উপকারটা পাই সেটা হচ্ছে আমরা খাদ্য হিসেবে মাশরুম তথা অ্যাগারিকাসকে গ্রহণ করি, এবং যেখানে মাশরুম জন্মাবে সেই মাটিতে কিন্তু পুষ্টি উপাদান বৃদ্ধি পাবে। অ্যাগারিকাসের মাধ্যমে কিছু শিল্প ও বাণিজ্য গড়ে উঠতে পারে, এবং মাটির দূষণ রোধে অ্যাগারিকাসের ভূমিকা আছে, এবং ঔষধি গুণাবলী, অনেক মাশরুম থেকে আমরা ঔষধি গুণাবলী বিভিন্ন গুণাগুণ পেয়ে থাকি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন দেখো, আমরা খাদ্য হিসেবে দেখো যে মাশরুমগুলো ব্যবহার করি সেগুলো একটু মনে রাখবো পুষ্টিগত দিক থেকে, যে এই দুইটা মাশরুমের কথা মনে রাখবো, অ্যাগারিকাস ক্যাম্প্রিস্টিস এবং অ্যাগারিকাস বিসপোরাস। তাহলে দেখো, অ্যাগারিকাস ক্যাম্প্রিস্টিস এবং অ্যাগারিকাস কি বিসপোরাস, এই দুইটা হচ্ছে অত্যন্ত উচ্চমানের এবং সুস্বাদু মাশরুম। ঠিক আছে, এবং এই দুইটা মাশরুমের কথা তোমরা অবশ্যই মনে রাখবা। তারপর হচ্ছে তোমার অ্যাগারিকাসের মধ্যে, টাটকা মাশরুমের মধ্যে অনেক ভিটামিন পাওয়া যায়। যেমন ধরো কী কী ভিটামিন এখানে দেওয়া আছে, থায়ামিন, থায়ামিন মানে হচ্ছে ভিটামিন B1। এরপর হচ্ছে রিবোফ্লাভিন, এটা হচ্ছে ভিটামিন B2কে রিবোফ্লাভিন বলে। এরপর হচ্ছে এছাড়া ভিটামিন সি, ডি, কে এগুলো পাই। তারপর হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড হচ্ছে ভিটামিন B5। ঠিক আছে, তাহলে ভিটামিন B1, 2, তারপর হচ্ছে B5, এছাড়াও ভিটামিন সি, ডি, কে, এই ভিটামিনগুলো আমরা পেয়ে থাকি মাশরুম থেকে। ঠিক আছে, সো আমরা অ্যাগারিকাসের যে দুইটা প্রজাতি, অ্যাগারিকাস ক্যাম্প্রিস্টিস, বিসপোরাস, যে অ্যাগারিকাস বিসপোরাসকে কিন্তু অ্যাগারিকাস ব্রোনিসেন্সও বলা হয়ে থাকে বর্তমানে, এটা একটু মনে রাখিও। এই মাশরুমটা আমরা খাবার হিসেবে বেশি ভক্ষণ করি। এছাড়াও বাংলাদেশে তোমার বলভেরিয়াল্লা, ঠিক আছে, এবং প্লিওরোটাস, এই দুইটা গণের মাশরুমও খাওয়া হয়ে থাকে। ঠিক আছে, তবে আমরা লেখার সময় এই দুইটা প্রজাতির কথা উল্লেখ করলে চলবে। ঠিক আছে, এরপর দেখো, এরপর যে ব্যাপারটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে দেখো মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে। ঠিক আছে, তোমরা জানো অ্যাগারিকাস যেখানে জন্মায় তার মধ্যে, সেই বস্তুর মধ্যে তার মাইসেলিয়ামগুলো থাকে। এটা হচ্ছে ধরো অ্যাগারিকাস ছত্রাক, এখানে মাইসেলিয়ামগুলা কি করে বিভিন্ন এনজাইম ক্ষরণ করে মাটির মধ্যে, ফলে তোমার মাটির ভিতরে থাকা বিভিন্ন বস্তু ভেঙে গিয়ে মাটির সাথে মিশ্রিত হয় এবং মাটির কি করে পুষ্টি বৃদ্ধি করে। ঠিক আছে, দেখো অ্যাগারিকাস হচ্ছে মৃতজীবী ছত্রাক। মৃতজীবী ছত্রাক বলতে তারা পচনশীল জৈব বস্তুর উপর জন্মায় এবং ওইখানে থাকা বিভিন্ন জটিল দ্রব্যকে ভেঙে দিয়ে মাটির সাথে মিক্স করে মাটির পুষ্টি কি করে বৃদ্ধি করে। তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝলাম। এরপর হচ্ছে শিল্প ও বাণিজ্যে, দেখো মাশরুম চাষের মাধ্যমে, ঠিক আছে, ছোটোখাটো কিছু শিল্প গড়ে উঠেছে। অল্প পুঁজিতে চাইলে মানুষ মাশরুম চাষ করে কিছু কুটির শিল্প অর্থাৎ ছোটো আকৃতির শিল্প তৈরি করতে পারে। সো মাশরুম বাণিজ্যের মাধ্যমে বা মাশরুম চাষের মাধ্যমে কিছু ছোটো শিল্প তথা কুটির শিল্প তৈরি হয়েছে। এরপর হচ্ছে দূষণ রোধে, ঠিক আছে, দেখো মাশরুম যেই তোমার কি যেখানে জন্মায় সেখানে থাকা বিভিন্ন বজ্র পদার্থ, ঠিক আছে, বিভিন্ন শিল্প বজ্র, তেল, পেস্টিসাইড, ঠিক আছে, পেস্টিসাইড কী জন্য দেওয়া হয়, যে বিভিন্ন ফসলের মধ্যে যে পেস্ট বা পতঙ্গ থাকে এগুলাকে রোধ করার জন্য আমরা যে পেস্টিসাইড ইউজ করি সেটা কিন্তু খুবই ক্ষতিকর। সেটা গিয়ে মাটিতে পড়ে, তখন ওই মাটিতে থাকা পেস্টিসাইড
শিল্প কারখানা থেকে বজ্র পদার্থ যেগুলো আছে তেল, এগুলাকে তোমার অ্যাগারিকাসের যে মাইসেলিয়াম আছে এখান থেকে যে এনজাইমগুলো বের হয় তারা এই সমস্ত বজ্র পদার্থগুলোকে ভেঙে দেয় এবং অপসারণ করে। তাহলে আমরা দূষণ রোধে এটা বুঝলাম। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এটা হচ্ছে ওষুধি গুণাবলী। এটা খুবই ইম্পর্টেন্ট, মাশরুমের ওষুধি গুণাবলী খুবই ইম্পর্টেন্ট। দেখো মাশরুমের মধ্যে দেখো বলছে হচ্ছে শর্করা ও চর্বি কম থাকে, ঠিক আছে। আমরা জানি ডায়াবেটিস রোগীরা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য কম গ্রহণ করতে হয়, সো এই জন্য এটা ডায়াবেটিস রোগীর জন্য একটি আদর্শ খাবার। এই লাইনটা একটু মনে রাখবো। তাহলে শর্করা ও চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীর জন্য এটা কী খাবার? আদর্শ খাবার। তারপর হচ্ছে আরেকটা বিষয় দেখো, এর মধ্যে বিভিন্ন রকম চর্বি, ভিটামিন, প্রোটিন এবং খনিজ লবণ থাকার কারণে এটা শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে, ঠিক আছে। শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে, অর্থাৎ ইমিউন সিস্টেম মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা। ফলে দেখা যাচ্ছে গর্ভবতী মা এবং শিশুরা নিয়মিত খেলে তোমার কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে এটা ডায়াবেটিস রোগীর জন্য একটা আদর্শ খাবার, একটা হচ্ছে এটা খেলে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, ফলে এটা গর্ভবতী মা এবং শিশুর জন্য আদর্শ খাবার। আরেকটা হচ্ছে এর মধ্যে বিভিন্ন উৎসেচক বা এনজাইম থাকে, ঠিক আছে। মাশরুমের মধ্যে বিভিন্ন উৎসেচক বা কী থাকে? এনজাইম থাকে। তো এই এনজাইমগুলো আমরা যদি মাশরুম গ্রহণ করি, এই এনজাইমগুলো আমাদের খাদ্য পরিপাকে কী করবে? খাদ্য হজমে কী করবে? সহায়তা করবে। এছাড়াও পেটের বিভিন্ন রোগ, তারপর হচ্ছে খাবারের রুচি ইত্যাদি বাড়াতে সাহায্য করবে। তাহলে গেল। এরপর হচ্ছে দেখো মাশরুমের মধ্যে কিছু উপকারী উপাদান, এটা একটু খেয়াল করো। আমাদের যে 4 নাম্বার পয়েন্টটা, এগুলো একটু মনে রাখবা। লোবাস্টানিন, একটা হচ্ছে অ্যান্টাডেনিন, একটা হচ্ছে ইরিটাডিনিন। এই যে উপাদানগুলা, এগুলা কিন্তু আমাদের রক্তের মধ্যে যে কোলেস্টেরলের পরিমাণ, ঠিক আছে, চর্বি বা কোলেস্টেরলের পরিমাণ, এটা কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ঠিক আছে। এবং যদি আমরা জানি রক্তের মধ্যে যদি তোমার কোলেস্টেরলের পরিমাণ বেশি হয়, তাহলে হৃদরোগ সহ তোমার উচ্চ রক্তচাপ সহ এরকম বিভিন্ন নানা রকম রোগ হয়। তাহলে যদি কোলেস্ট্রল কমে যায়, তাহলে আমাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগও কী থাকবে? নিয়ন্ত্রিত থাকবে। এছাড়াও মনে রাখবে মাশরুমের মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো ক্যান্সার এবং টিউমার প্রতিরোধ করতে কী করে? সহায়তা করে, ঠিক আছে। এছাড়াও তুমি চাইলে দেখো ইন্দুর উপর আমাদের একটা নিজস্ব গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস কমাতে এটা ভূমিকা রাখে। সো এটা তো আমরা আগেই পড়ছি যে মাশরুম নিয়মিত খেলে এটা ডায়াবেটিসকে কী রাখে? নিয়ন্ত্রিত বা কন্ট্রোলে রাখে। আচ্ছা, তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। দেখো এই 6 নাম্বার পয়েন্টটা একটু দেখো। দেখো মাশরুম কিন্তু ভাই মানে বাইরের দেশে বা বিদেশের মধ্যে খুবই একটা সুস্বাদু খাবার বা এটার একটা গুরুত্ব আছে খাবার হিসেবে। সেজন্য আমরা চাইলে দেশের মধ্যে মাশরুম চাষ করে এটা বাইরের দেশে আমরা রপ্তানি করতে পারি, ফলে আমরা চাইলে এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাহলে এ হচ্ছে আমাদের খাদ্য হিসেবে ব্যবহার, মৃত্তিকার পুষ্টিবৃদ্ধিতে এটা বলবা, ঠিক আছে। খাদ্য হিসেবে ব্যবহার ক্ষেত্রে 2টা প্রজাতির কথা উল্লেখ করবা, অ্যাগারিকাস ক্যাম্প্রিস্টিস এবং বিসপোরাস, এই 2টা প্রজাতি, ঠিক আছে। তারপর হচ্ছে মৃত্তিকার শিল্প ও বাণিজ্যে, দূষণ রোধে, বিশেষ করে ওষুধি গুণাবলী, এই জিনিসটা এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিবা। সো এরপর আমাদের আছে হচ্ছে ছত্রাকের এই যে অপকারী দিকগুলো আমরা এখন একটু দেখব। উপকারী দিক তো দেখলাম, এখন দেখবো হচ্ছে ছত্রাকের অপকারী দিক। দেখো ছত্রাকের অপকারী দিকের মধ্যে কি কি আছে। এই যে ছত্রাকের বা মাশরুমের অপকারী দিক, মাশরুম ছত্রাকের অপকারী দিক। প্রথম হচ্ছে বিষাক্ততা। অনেক মাশরুম আছে যারা হচ্ছে খুবই বিষাক্ত প্রকৃতির হয়, ঠিক আছে। এগুলা না চিনে খাওয়া একদমই ঠিক না। যেমন ধরো একটা বিষাক্ত প্রজাতির কথা উল্লেখ করছে, অ্যাগারিকাস জেন্থোডার্মাস, এই প্রজাতির কথা অবশ্যই মনে রাখবা তোমরা। অ্যাগারিকাস জেন্থোডার্মাস বেশ বিষাক্ত, ঠিক আছে। এছাড়াও সবচেয়ে বিষাক্ত আরও কিছু মাশরুমের কথা এখানে উল্লেখ করছে, অ্যামিনিটা ভিরুসা, তারপর হচ্ছে অ্যামিনিটা ট্যালয়েডিস, ঠিক আছে। এই 2টা মাশরুম, তাহলে বিষাক্ত মাশরুম আমরা কয়টা পাইলাম? একটা হচ্ছে অ্যাগারিকাস জেন্থোডার্মাস, অ্যামানিটা ভিরুসা, একটা হচ্ছে অ্যামানিটা ট্যালয়েডিস। এই বিষাক্ত মাশরুমগুলো খেলে কিন্তু অসুস্থ থেকে শুরু করে জীবের কি হতে পারে? মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এরপর দেখো আরও কি কি অপকারী ভূমিকা আছে, বিনাশী কার্য। দেখো মাশরুম যেখানে জন্মাবে সেখানে যে বস্তুর উপর জন্মায় সেই বস্তুর ক্ষতি করে, ঠিক আছে। যেমন ধরো কাঠের গুঁড়ি, খড়, বাঁশ এগুলোর উপর জন্মিয়ে এটার ক্ষতি সাধন করে, ঠিক আছে। এরপর হচ্ছে জৈব বস্তুর ঘাটতি। তোমরা জানো মাশরুম হচ্ছে মৃতজীবী স্যাপ্রোফাইটিক ছত্রাক, সে পচনশীল জৈব বস্তু থেকে পুষ্টি নিয়ে নেয়। তাহলে মাটি যেখানে যদি যেই জায়গার উপর মাশরুম জন্মাবে সেখান থেকে যদি বেশি পরিমাণে পুষ্টি নিয়ে নেয়, তাহলে মাটির উর্বরতা বিনষ্টও হতে পারে এর জন্য। তাহলে জৈব বস্তুর ঘাটতি। এরপর আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে ব্যাপারটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিষাক্ত মাশরুম চেনার উপায়, ঠিক আছে। প্রথমে তার বর্ণ দিয়ে আমরা এটাকে চিনব। দেখো বিষাক্ত মাশরুমের বর্ণ হচ্ছে উজ্জ্বল বর্ণের,
ঠিক আছে। এরপর হচ্ছে তার গন্ধ দিয়ে আমরা এটাকে চিনতে পারি, ঠিক আছে। এর গন্ধ হচ্ছে অম্ল গন্ধযুক্ত এবং কি ঝাঁঝালু, ঠিক আছে, বিষাক্ত মাশরুম। তারপর হচ্ছে তার স্পুরের মাধ্যমে আমরা চিনতে পারি, দেখা যাচ্ছে যে মাশরুমগুলো বিষাক্ত সেগুলোর বেসিডিও স্পুর হচ্ছে বেগুনি বর্ণের, ঠিক আছে, এটা একটু মনে রাখি, বেসিডিও স্পুর হচ্ছে বেগুনি বর্ণের। তারপর হচ্ছে তার বাসস্থান দিয়ে আমরা তাকে চিহ্নিত করতে পারি। বাসস্থানের মধ্যে সে দেখা যাবে ছায়াযুক্ত পরিবেশে জন্মায়, প্রখর রোদে জন্মায় না, ঠিক আছে। তাহলে ছায়ার মধ্যে জন্মায়, প্রখর রোদে জন্মায় না, এটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে কাঠের উপর জন্মায়, ঠিক আছে, কাঠের উপর যে প্রজাতিগুলো জন্মায় তারা হচ্ছে বিষাক্ত। তাহলে আমরা বর্ণের ক্ষেত্রে মনে রাখবো বিষাক্ত মাশরুমগুলো হচ্ছে উজ্জ্বল বর্ণের হবে। গন্ধের ক্ষেত্রে মনে রাখবো এগুলো অম্ল গন্ধযুক্ত এবং ঝাঁঝালু গন্ধযুক্ত। আর স্পুর দিয়ে মনে রাখবো এটার যে বেসিডিও স্পুরগুলো থাকবে সেগুলো নীল বর্ণের হবে। এবং বাসস্থান হচ্ছে কি, সেটা প্রখর রোদে জন্মায় না, ছায়াযুক্ত পরিবেশে জন্মাবে এবং সেটা হচ্ছে কাঠের উপর জন্মাতে দেখা যায় অনেক বিষাক্ত প্রজাতিকে। তো আশা করছি আমরা এই যে অ্যাগারিকাসের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে উপকারিতা এবং অপকারিতা, যে অর্থনৈতিক গুরুত্ব, এগুলো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবং বিষাক্ত মাশরুম চেনার উপায়টা আমরা একটু পড়ে নেব, এখান থেকে আমাদের এমসিকিউ হতে পারে, ঠিক আছে। আর এই ব্যাপারটা হচ্ছে অ্যাগারিকাসের যে গুরুত্ব, মাশরুমের গুরুত্ব, এটা কিন্তু সিকিউর জন্য আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সো এটা আমরা দেখে নেব, ঠিক আছে। এখন আমরা কথা বলবো হচ্ছে তোমার ছত্রাক গঠিত রোগ নিয়ে। আমাদের বইয়ে ছত্রাক গঠিত দুইটা রোগ দিছে, একটা হচ্ছে উদ্ভিদে আর একটা হচ্ছে মানুষের মধ্যে। উদ্ভিদের মধ্যে দিল হচ্ছে গুল আলুর বিলম্বিত দশা রোগ, এই রোগটা হচ্ছে একটা ছত্রাক গঠিত রোগ। এটা নিয়ে বিস্তারিত কথা বলছে। দাঁত রোগ বা ডার্মাটোফাইটোসিস, এটা নিয়েও বিস্তারিত কথা বলছে। প্রথমে আমরা উদ্ভিদে ছত্রাক গঠিত রোগ অর্থাৎ গুল আলুর বিলম্বিত দশা রোগ নিয়ে আমরা জানবো। আলুর দশা রোগ, দশা মানে হচ্ছে পচন রোগ বলতে পারি, যে রোগটা হলে আলুর পাতা বা আলু পচে যায়, ঠিক আছে। সো এই দশা রোগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আর্লি ব্লাইট, অর্থাৎ যেই রোগ হলে এই রোগটার ক্ষেত্রে আলুর বৃদ্ধির শুরুতে অর্থাৎ ছোট অবস্থায় এটা আক্রমণ করে এই রোগটা। আর লেট ব্লাইট মানে হচ্ছে, লেট মানে বিলম্বিত, অর্থাৎ আলু যখন তোমার কি হয়, এটা পরিপক্ক হয়, আলু গাছ যখন ফসল আসা শুরু হয় তখনই এই রোগটা হয়, সেজন্য এটার নাম হচ্ছে লেট ব্লাইট বা বিলম্বিত দশা রোগ। এখন আর্লি ব্লাইট, এই রোগটা নিয়ে আমাদের আলোচনা নাই, তবে বলা আছে হচ্ছে এই রোগের যে তোমার যে ছত্রাকের কারণে হয়ে থাকে, এই ছত্রাকের নাম হচ্ছে অল্টারনারিয়া সোলানি। তো এই নামটা একটু মনে রাখিও, অল্টারনারিয়া সোলানি। যদি আসে যে আলুর আর্লি ব্লাইট রোগটা কোন ছত্রাকের কারণে হয়, বলবা হচ্ছে অল্টারনারিয়া সোলানি। আর লেট ব্লাইট যার জন্য হয়ে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটার নাম অবশ্যই মনে রাখবে। এটা হয়ে থাকে একটা ছত্রাকের জন্য, ছত্রাকটার নাম হচ্ছে ফাইথোপথোরা, বানানটাও একদম দেখে নিবা, এটা পরীক্ষায় আসে। ফাইথোপথোরা ইনফেস্টেন্স দিয়ে, ইনফেস্টেন্স। তাহলে কোন ছত্রাক দিয়ে আলুর বিলম্বিত দশা রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে ফাইথোপথোরা ইনফেস্টেন্স দিয়ে। আমাদের বইয়ে এই লেট ব্লাইট তথা আলুর বিলম্বিত দশা রোগ, এটা নিয়ে আলোচনা আছে, আমরা এটা নিয়ে কথা বলবো। দেখো, লেট ব্লাইট বা বিলম্বিত দশা রোগ, এটার যে প্যাথোজেন, অর্থাৎ এটা কোন তোমার প্যাথোজেন মানে হচ্ছে রোগ সৃষ্টিকারী এজেন্ট, যারা রোগ সৃষ্টি করে, রোগ তৈরি করে, তাদেরকে আমরা প্যাথোজেন বলবো। কোন প্যাথোজেন দিয়ে হয়ে থাকে সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সেটা হচ্ছে ফাইথোপথোরা ইনফেস্টেন্স। এই নামটা খুবই ইম্পর্টেন্ট, বানানসহ এটা দেখে নিবা যে আলুর বিলম্বিত দশা রোগ হয় কোন ছত্রাকের কারণে, ফাইথোপথোরা ইনফেস্টেন্সের কারণে। এখন এই ফাইথোপথোরা ইনফেস্টেন্স, এই ছত্রাকটা কোন শ্রেণীর সদস্য, এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে ফাইকোমাইসিটিস, ফাইকোমাইসিটিস, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা অবশ্যই মনে রাখবো, প্যাথোজেন এবং এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপর এই লাইনটা একটু মনে রাখবা, বলা হচ্ছে শীত প্রধান অঞ্চলগুলোর মধ্যে এই যে আলুর বিলম্বিত দশা রোগের তোমার প্রকোপ বেশি, ঠিক আছে, কারণ ওইখানকার শীত প্রধান অঞ্চলের বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকে, ফলে তোমার ইজিলি রোগটা বিস্তার লাভ করতে পারে, ঠিক আছে। এটা নিয়ে আমরা আরও কথা বলবো, দেখব। এরপর চলো, লেট ব্লাইট বা বিলম্বিত দশা রোগ নিয়ে একটা ঘটনা আছে, যার কারণে একটা দুর্ভিক্ষ দেখা দেয়, যেটা হচ্ছে আয়ারল্যান্ডে, সেজন্য এটার নাম হয়েছে আইরিশ দুর্ভিক্ষ। কারণ আয়ারল্যান্ডের মানুষের তোমার প্রধান খাদ্য হচ্ছে আলু। এখন এই ওখানকার এক সময় আলুর মধ্যে এই যে ফাইথোপথোরা ইনফেস্টেন্সের আক্রমণের কারণে তোমার এই রোগটা হয়, ফলে সমস্ত আলুর ফলন এমনভাবে কমে যায়, ফলে ওখানকার মানুষ যে খাবারের অভাবে পড়ে, ফলে তাদের ওখানে একটা দুর্ভিক্ষ দেখা দেয়, যেটা আইরিশ দুর্ভিক্ষ নামে পরিচিত। এখন এই দুর্ভিক্ষের কারণে প্রায় 7 লক্ষ মানুষ হচ্ছে মারা যায় এবং 20 লক্ষ মানুষ হচ্ছে তোমার দেশ ত্যাগ করে, ঠিক আছে। এটা একটু মনে রাখবে যে 7 লক্ষ মানুষ মারা যায় এবং 20 লক্ষ মানুষ তোমার কি করে, দেশ ত্যাগ করে। তার মানে বুঝতেছো লেট ব্লাইট বা বিলম্বিত দশা রোগ কি পরিমাণ আকারে ধারণ করেছে এবং এটার গুরুত্ব তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। এখন আসো, এই রোগটা হলে আলুর মধ্যে
কোন ধরনের অবস্থা তৈরি হয় এটা একটু দেখব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যে এই কালারটা দিয়ে এখানে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ছত্রাকের হাইফি। তো যে আলু গাছে আক্রমণ হবে, আলু গাছে যে গাছের মধ্যে আক্রমণ করবে, এইখানে ছত্রাকের হাইফিগুলা কি করবে, ওখানে ভিতরে ছড়িয়ে পড়বে। আলুর পাতার মধ্যে ধরো ছড়িয়ে পড়লো, পাতার যে কুশ আছে কুশের ফাঁকে ফাঁকে অবস্থান করবে, কুশের ফাঁকে ফাঁকে এলাকাগুলোকে বলবো আমরা অন্তঃকুশীয় স্থান। তো ছত্রাকের হাইফিগুলো এরকম পাতার যে অন্তঃকুশীয় স্থানে অবস্থান করবে এবং এই হাইফিগুলা থেকে কিছু হাইফি আছে যে আলুর যে পাতার কুশের মাধ্যমে কুশের মধ্যে এভাবে কি করবে, প্রবিষ্ট হবে এবং এগুলা কুশের মধ্যে প্রবিষ্ট করে কুশ থেকে পুষ্টি শোষণ করে নিবে। ঠিক আছে, তাহলে এই যে যেগুলা কুশের মধ্যে প্রবিষ্ট হচ্ছে এই হাইফিগুলাকে বলবো আমরা হোস্টোরিয়া। ঠিক আছে, আমরা জানি খাদ্য শোষণকারী যে হাইফি সেগুলোকে আমরা কি বলি, হোস্টোরিয়া। তাহলে হোস্টোরিয়া দিয়ে আলুর যে পাতার কুশ আছে কুশ থেকে খাদ্য শোষণ করতেছে, ফলে এই কুশগুলা মারা যাচ্ছে এবং আলুর পাতার মধ্যে তোমার কি আসতেছে, পচন দেখা দিচ্ছে। ঠিক আছে, এবং যখন দেখা যাচ্ছে যখন একদম সিভিয়ার পর্যায়ে চলে যাবে তখন দেখা যায় এই যে নিম্ন পৃষ্ঠে পাতার যে উপরিতল এবং নিম্নতলে যে স্টোমাটা থাকে, পত্ররন্ধ্র থাকে, এই পত্ররন্ধ্র দিয়ে এই যে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র দিয়ে কি বের হয়, হাইফির শাখা বের হয়। ঠিক আছে, শাখা বের হয় এবং এই শাখার উপর কনিডিয়া নামক এক ধরনের স্পোর তৈরি হয়। ঠিক আছে, কনিডিয়া নামক এক ধরনের কি তৈরি হয়, স্পোর তৈরি হয়। এই যে শাখা, এই শাখাটাকে, এই শাখার অগ্রভাগে যেহেতু কনিডিয়া নামক স্পোর তৈরি হলো, এই শাখাটাকে বলা হয় কনিডিওফোর। তাহলে কনিডিওফোর কিভাবে বের হয়, যে তোমার যেই গাছটা যে পাতাটা তোমার কি হলো, আক্রান্ত হলো, তার নিম্নতলের যে স্টোমাটা আছে স্টোমাটা দিয়ে এই কনিডিওফোরগুলো বের হয়ে আসে এবং বের হয়ে এখানে কনিডিয়া নামক একটা স্পোর তৈরি হয়। এই স্পোরের মাধ্যমে সে কি করবে, তোমার প্রজনন ঘটাবে। এখন এই স্পোরটা দেখো, এই স্পোরটা থেকে পরবর্তীতে তোমার জুস্পোর তৈরি হয়। ঠিক আছে, জুস্পোর তৈরি হয় এবং এই জুস্পোরটা তোমার বাতাস বা তোমার কিসের মাধ্যমে, পানির মাধ্যমে ছড়িয়ে গিয়ে অন্য একটা পাতার মধ্যে কি করবে, আক্রমণ করবে এবং এখানেও রোগ তৈরি করবে। ঠিক আছে, সো আশা করি আমরা কিভাবে আলু গাছকে বা আলুর পাতাকে আক্রমণ করতেছে, ঠিক আছে, যে ফাইটোপথোরা ইনফেস্টেন্স, এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এখন কিভাবে বিস্তার লাভ করতেছে কনিডিয়া নামক স্পোরের মাধ্যমে সেটাও আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এখন এরপর আমরা দেখব হচ্ছে লেট ব্লাইট বা বিলম্বিত দশারোগের লক্ষণগুলো। ঠিক আছে, লক্ষণগুলো আসলে তোমার উদ্দীপকে দেওয়া থাকবে, লক্ষণগুলো বললে তুমি আসলে বুঝতে পারবা কোন রোগের কথা বলছে। তবে মনে রাখিও, যদি তোমার পরীক্ষার উদ্দীপকে কোনো আলুর কোনো রোগের কথা আসে, মনে রাখবা এটা হচ্ছে আলুর বিলম্বিত দশা রোগ। ঠিক আছে, কারণ হচ্ছে আলুর একটা রোগ নিয়ে আমাদের বইয়ে আলোচনা আছে, সেটা হচ্ছে বিলম্বিত দশা রোগ, যেটা হয়ে থাকে ফাইটোপথোরা ইনফেস্টেন্স দিয়ে। সো যদিও লক্ষণগুলো আমাদের তেমন লিখতে হয় না, লিখতে হয় হচ্ছে প্রতিরোধ। ঠিক আছে, তবু আমরা একটু জেনে নিই লক্ষণগুলো কী কী। কয়েকটা গুরুত্বপূর্ণ লক্ষণ আমি এখানে দেখাইলাম। একটা হচ্ছে দেখো, একটা বিষয় হচ্ছে প্রথম হচ্ছে দাগ তৈরি হবে। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র দাগ তৈরি হবে, দাগগুলো আস্তে আস্তে হালকা বাদামি, এরপর হচ্ছে কালো বাদামি, অর্থাৎ দাগগুলো এখানে যে তোমরা দেখতেছো এখানে কিছু দাগ, এই দাগগুলো তৈরি হচ্ছে কিসের কারণে, আলুর যে পাতার কুশগুলো এখানে পচে যাচ্ছে, এই জন্য এখানে দাগ তৈরি হচ্ছে। দেখো এক সময় এই দাগটা পুরা গাছের মধ্যে কি পড়তেছে, ছড়িয়ে পড়তেছে। ঠিক আছে, এবং পুরা গাছটা পচে যাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে পাতায় পানি ভিজা দাগ সৃষ্টি হয়। দেখো এই দাগগুলার এখানে যদি তুমি টাচ করো দেখবা হচ্ছে এখান থেকে এক প্রকার পানি বের হচ্ছে, তার মানে এই দাগগুলোকে বলা হচ্ছে পানি ভেজা দাগ। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো পাতার নিম্নতলে, কিছুক্ষণ আগে আমি দেখাইছি নিচের দিকে এরকম হাইফিগুলা বের হয়ে যায়, বের হয়ে তোমার এখানে কনিডিয়া নামক স্পোর তৈরি হয়। যে হাইফিগুলা যখন বের হয় তখন নিচে পাতার নিচে দেখলে সাদা বর্ণের হাইফিগুলা দেখা যাবে। দেখো এই জায়গাটা একটু লক্ষ্য করো তোমরা, এখানে দেখতে পাচ্ছি আমরা সাদা বর্ণের কিছু অংশ। ঠিক আছে, কিছু সাদা সাদা কিছু অংশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে সাদা জাতীয় কিছু পদার্থ আছে। তো এইগুলা মূলত হচ্ছে মাইসেলিয়াম। ঠিক আছে, তাহলে যে পাতাটা আক্রান্ত হয় বা যে গাছটা আক্রান্ত হয় তার নিম্নতলে আমরা অনেকগুলা মাইসেলিয়াম দেখতে পাবো, সাদা বর্ণের তোমার দাগ দেখতে পাবো। দেখো রোগ আক্রান্ত পাতার নিম্নতলে সাদা সুতার মতো মাইসেলিয়াম দেখা যায়। এটা দেখে তুমি যে ফাইটোপথোরা ইনফেস্টেন্সের যে আক্রমণ সেটা তুমি নিশ্চিত হতে পারো। তাইলে এগুলা হচ্ছে লক্ষণ, দাগ দেখা যে দিবে। ঠিক আছে, দাগটা ধীরে ধীরে কালো বাদামি বর্ণের ধারণ করবে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার দাগগুলো হচ্ছে পানি ভেজা দাগ দেখা দেয়। এরপর হচ্ছে তোমার পাতার নিম্নতলে তোমার কি থাকে, সাদা সুতার মতো মাইসেলিয়াম দেখা যায়। ঠিক আছে, সো রোগের লক্ষণগুলো তেমন ইম্পর্টেন্ট না, আমাদের যেটা ইম্পর্টেন্ট এটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকতে পারে আমরা মানে রোগটা নির্ণয় করার জন্য। এরপর তোমাকে বলতে পারে হচ্ছে রোগ তো নির্ণয় করছো, এখন রোগটা প্রতিরোধ করার জন্য তুমি কি কাজ করবা।
ঠিক আছে, চলো দেখা যাক আমরা কি করতে পারি রোগটা প্রতিরোধ করার জন্য। তাহলে এগুলো হচ্ছে রোগের লেট ব্লাইট বা বিলম্বিত দশা রোগের প্রতিরোধের উপায়। দেখো এটা যেহেতু একটা ছত্রাক গঠিত রোগ, অর্থাৎ তোমার ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে, ঠিক আছে, সেজন্য আমরা ইউজ করবো হচ্ছে ছত্রাকনাশক, অর্থাৎ কিছু রাসায়নিক পদার্থ ইউজ করি। যেমন ধরো কীটনাশক ইউজ করি কখন, যখন কীটপতঙ্গ তোমার কি হয় আক্রমণ করে গাছের মধ্যে, তখন কীটনাশক ব্যবহার করি। যেহেতু ছত্রাক আক্রমণ করছে, তাহলে আমাদেরকে কিছু পদার্থ ইউজ করতে হবে, যেগুলোকে বলবো আমরা ছত্রাকনাশক। তাহলে ছত্রাকনাশক স্প্রে করব। তো এই ছত্রাকনাশকটা হচ্ছে মূলত হচ্ছে বর্দু মিশ্রণ, ঠিক আছে, 1% বর্দু মিশ্রণ, এটাই হচ্ছে ছত্রাকনাশক। এটাকে আমরা স্প্রে করতে পারি গাছের মধ্যে। এখন এই 1% বর্দু মিশ্রণ কিন্তু একটা ছত্রাকনাশক। এটাকে আমরা কিভাবে তৈরি করব? এটাকে তৈরি করা হয়, কপার সালফেট লাগবে, এরপর লাগবে হচ্ছে লাইম বা চুন, ঠিক আছে, লাইম লাগবে, এরপর হচ্ছে তোমার পানি লাগবে। তাহলে কপার সালফেট, লাইম এবং কি পানি, এই তিনটার মিশ্রণে আমরা কি তৈরি করতে পারি? বর্দু মিশ্রণ নামক এই ছত্রাকনাশকটা তৈরি করতে পারি। এবং এই ছত্রাকনাশক স্প্রে করার মাধ্যমে আমরা ফাইটোপথোরা ইনফেস্টেন্স নামক ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবো। এরপর হচ্ছে দেখো, এর যে তোমরা স্পোর দেখেছিলা, যে স্পোরগুলো কিন্তু পানির মাধ্যমে কি করতে পারে? দ্রুত ছড়াতে পারে। সেজন্য আমরা অবশ্যই এই রোগের আক্রমণ দেখা দিলে গাছের মধ্যে পানি প্রবাহ বা পানি দেওয়া বন্ধ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। এরপর হচ্ছে নাইট্রোজেন সার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। নাইট্রোজেন সার বেশি হলে পুষ্টিও বেশি পাবে, ফলে এই ছত্রাকটা তোমার বেশি পরিমাণে আক্রমণের পরিমাণ বেড়ে যাবে। সেজন্য আমরা কি করব? পানি প্রবাহ নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে ছত্রাক সার ব্যবহার নিয়ন্ত্রণ। তাহলে দেখো প্রথমে যেহেতু এটা একটা ছত্রাক গঠিত রোগ, তাহলে আমরা দেবো হচ্ছে ছত্রাকনাশক, ঠিক আছে, যেটা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করব। সেই ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডটা কি? সেটা হচ্ছে 1% বর্দু মিশ্রণ। বর্দু মিশ্রণ কীভাবে তৈরি করব? কপার সালফেট, লাইম এবং কি সহযোগে? পানি সহযোগে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার পানি প্রবাহ কি করতে হবে? নিয়ন্ত্রণ করব, নাইট্রোজেন সার ব্যবহার নিয়ন্ত্রণ, এগুলো গেল এই তিনটা। এরপর দেখো, আমরা যদি আগে থেকেই যদি এটাকে রোগ থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এমন জাত লাগাতে হবে যেটা তোমার ছত্রাক প্রতিরোধী। তাহলে দেখো, ছত্রাক প্রতিরোধী জাত লাগানো, ঠিক আছে। যদি আমরা এমন জাত লাগাই যেটা ছত্রাককে প্রতিরোধ করতে পারে, উন্নত জাত, তাহলে আমরা এই রোগের আক্রমণ থেকে রক্ষা পাবো, ঠিক আছে। একটা বিষয় এখানে মনে রাখিও, সুস্থ বীজ ব্যবহার করতে হবে, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন একটা যখন রোগ ছড়ায়, রোগের প্রাথমিক যার মাধ্যমে ছড়ায়, ঠিক আছে, প্রাথমিক সংক্রমণ ঘটে কিন্তু বীজের মাধ্যমে। যেই বীজটা তুমি রোপণ করতেছো, সেই বীজের মধ্যে যদি ছত্রাকের স্পোর থাকে বা ছত্রাকের হাইফি থাকে, তাহলে পরবর্তী এখান থেকে গাছ তৈরি হবে এবং সেই গাছের মধ্যেও ছত্রাকের আক্রমণ দেখা দিবে এবং একসময় পুরা ফসলের মাঠের মধ্যে ছড়িয়ে পড়বে। জন্য অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, ছত্রাক নেই বা সুস্থ বীজ ব্যবহার করতে হবে, ঠিক আছে। কারণ এটা মনে রাখিও, বীজের মাধ্যমে প্রাথমিক সংক্রমণ ঘটে। প্রথমে কার মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা আছে? সেটা হচ্ছে বীজের মাধ্যমে। গেল। এরপর হচ্ছে ফসল উঠানোর পর আবর্জনা পুড়িয়ে ফেলা, ঠিক আছে। দেখো, ফসল উঠে আলু, আমরা জানি হচ্ছে আলু অপসারণের পর যে আলুর যে তোমার গাছের অংশটা থাকে, ঠিক আছে, ওইটা পুড়িয়ে ফেলতে হবে। কারণ ওইখানে কি করে ছত্রাকের স্পোর থাকতে পারে বা ছত্রাকের হাইফি ওই জায়গায় থাকতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আলু সংগ্রহের পূর্বে, যেহেতু ছত্রাকে দেখো, আলু সংগ্রহের পূর্বে সাইনক্স বা কি অ্যামোনিয়াম থায়োসায়ানেট ওষুধ ছিটিয়ে পাতা কি করতে হবে? ঝরিয়ে ফেলা, ঠিক আছে। তাহলে আমরা যদি পাতা আগে থেকে কি করি, যে ঝরিয়ে ফেলি, ঠিক আছে, যে ওষুধ প্রয়োগ করার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা যখন আলু তুলব, তখন আলুর গায়ের মধ্যে তোমার স্পোর লেগে আলু সংক্রমিত হতে পারবে না, ঠিক আছে। সেজন্য বলা হচ্ছে আগে থেকে তুমি যদি পাতা কি করো, ওষুধ প্রয়োগ করার মাধ্যমে ছড়িয়ে ফেলো, তাহলে তুমি যে আলুগুলো উত্তোলন করবা মাটির নিচ থেকে, সেখানে তোমার কি হবে না, যে ছত্রাকের সংক্রমণ হতে পারবে না, ঠিক আছে। তাহলে এগুলো আমরা মনে রাখবো। তাহলে আমরা ছত্রাকনাশক ব্যবহার করব 1% বর্দু মিশ্রণ, যেটা আমরা কপার সালফেট, ক্যালসিয়াম, লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং কি পানি সহযোগে তৈরি করব। এরপর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করব, নাইট্রোজেন সার ব্যবহার নিয়ন্ত্রণ করব। এরপর হচ্ছে আমরা সুস্থ বীজ ব্যবহার করব, উন্নত জাত ব্যবহার করব। এরপর আমরা যে ফসল তোলার পর আবর্জনাগুলো পুড়িয়ে ফেলবো, অথবা ফসল তোলার পূর্বে যে পাতা আছে, পাতাগুলা ছড়িয়ে ফেলতে হবে ওষুধ প্রয়োগের মাধ্যমে। তাহলে এ হচ্ছে আমাদের লেট ব্লাইট বা বিলম্বিত দশা রোগের হচ্ছে নিয়ন্ত্রণের উপায়, বা হচ্ছে এটা হচ্ছে তোমার রোগ কীভাবে নিয়ন্ত্রণ করব অথবা প্রতিকার করব সেই বিষয়টা, ঠিক আছে। সো এরপর আমরা কথা বলবো হচ্ছে
আরেকটা রোগ নিয়ে ছত্রাক গঠিত, সেটা হচ্ছে দাঁত রোগ বা রিংওয়ার্ম, যেটাকে ডার্মাটোফাইটোসিসও বলে। সো আমরা উদ্ভিদের মধ্যে একটা রোগ নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে তোমার গোল আলুর বিলম্বিত দশা রোগ। তো আমরা এখন আরেকটা ছত্রাক গঠিত রোগ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মানুষের মধ্যে হয়ে থাকে, যেটাকে আমরা দাঁত রোগ বা রিংওয়ার্ম বলে থাকি। সো আসো প্রথমত আমরা জেনে নিই হচ্ছে দাঁত রোগের কারণ কি, অর্থাৎ দাঁত রোগ আসলে কি দিয়ে হয়ে থাকে। তো আমি এখানে লিখে রাখছি দাঁত হচ্ছে একটা ছত্রাক গঠিত রোগ। এখন কোন কোন ছত্রাক দ্বারা আসলে দাঁত রোগ হয়ে থাকে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখো, একটা সবচেয়ে যে ছত্রাকটা দিয়ে দাঁত রোগ বেশি হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ট্রাইকোফাইটন। ট্রাইকোফাইটন এই ছত্রাক দিয়ে সবচেয়ে বেশি দাঁত রোগটা হয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও আরও কোন কোন ছত্রাক আছে দেখো, এছাড়াও আরেকটা ছত্রাক আছে যেটাকে বলা হয় মাইক্রোস্পোরিয়াম, যেটা দ্বারা মাথায় দাঁত রোগ হয়ে থাকে, মাইক্রোস্পোরিয়াম। এবং আরেকটা হচ্ছে মাইক্রোস্পোরিয়াম, এবং আরেকটা ছত্রাক হচ্ছে যেটার নাম হচ্ছে ইপিডার্মোফাইটন। ডার্মোফাইটন এই ছত্রাক দিয়েও কি হয়ে থাকে, দাঁত রোগ হয়ে থাকে। তবে আমরা সবচেয়ে বেশি যেই ছত্রাকটার কথা মনে রাখবো সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে তোমার ট্রাইকোফাইটন। এখন এই ট্রাইকোফাইটন ছত্রাকের কিন্তু দুইটা প্রজাতি আছে যেগুলো দিয়ে সবচেয়ে বেশি দাঁত রোগ হয়ে থাকে। একটা হচ্ছে ট্রাইকোফাইটন রাপ্রাম, এবং আরেকটা হচ্ছে ট্রাইকোফাইটন ভিরুকুসাম, ঠিক আছে। তাহলে এই দুইটা ছত্রাক ট্রাইকোফাইটন গণের এই দুইটা ছত্রাক দিয়ে সবচেয়ে বেশি কি হয়ে থাকে, দাঁত রোগ হয়ে থাকে। সো আমরা বুঝে নিলাম হচ্ছে দাঁত হচ্ছে একটা কি রোগ, ছত্রাক গঠিত রোগ, এবং কোন কোন ছত্রাকের কারণে হয়ে থাকে সেটা আমরা দেখে নিলাম। এখন দেখো, দাঁত রোগকে আমরা রিংওয়ার্ম বলে থাকি, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা দাঁত রোগে আক্রান্ত স্কিনের ছবি রেখেছি, দেখতে পাচ্ছ। দাঁত রোগ হলে কিন্তু একটা রিং শেপের গঠন আমরা দেখতে পাই, ঠিক আছে, রিং শেপের একটা সংক্রমণ ঘটে। আচ্ছা চলো, এর পরবর্তীতে আমরা দেখি হচ্ছে দাঁত রোগ। আসলে দাঁত রোগের আরও কিছু নাম আছে যেগুলা কি আমরা একটু জেনে নিই। দেখো, উদ্ভিদ পরজীবী অর্থাৎ পরজীবী দ্বারা হয় বিদায় এটাকে কি বলা হয়ে থাকে, টিনিয়া বলে থাকে, ঠিক আছে। দাঁত রোগকে কি নামে ডাকে, টিনিয়া বলে থাকে। তো দাঁত রোগের কিছু নাম আছে। দাঁত রোগকে রিংওয়ার্ম বা ডার্মাটোফাইটোসিস ছাড়াও আরও কি বলে থাকে, বলা হয়ে থাকে টিনিয়া ট্রাইকোফাইটিনা বা ট্রাইকোফাইটোসিস নামেও ডাকা হয়ে থাকে, ট্রাইকোফাইটোসিস নামেও ডাকা হয়ে থাকে। এছাড়াও তোমরা জানো দাঁত রোগকে রিংওয়ার্ম নামে ডাকা হয়ে থাকে। রিং অর্থ হচ্ছে তোমার রিং শেপের একটা গঠন দেখা যাবে দাঁত রোগে সংক্রমিত হলে। ওয়ার্ম মানে হচ্ছে কৃমি, যদিও ওয়ার্ম শব্দের অর্থ কৃমি, কিন্তু এটা কৃমি দ্বারা হয় না, এটা হয়ে থাকে কি দ্বারা, ছত্রাক দ্বারা। এছাড়াও বলা হয়ে থাকে কি, আরও কি নামে ডাকা, ডার্মাটোফাইটোসিস বলা হয়ে থাকে, ডার্মাটোফাইটোসিস। তাহলে এগুলো হচ্ছে দাঁত রোগের কিছু নাম, ঠিক আছে। এর পরবর্তী আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দাঁত রোগের লক্ষণগুলো আমাদের তেমন মনে রাখতে হবে না, এগুলো আমাদের হয়তো উদ্দীপকে দেওয়া থাকতে পারে রোগটা চেনার জন্য। সো দাঁত রোগের জন্য একদম লক্ষণগুলো খুবই সিম্পল। দেখো, দাঁত রোগ হলে প্রথমে এরকম রিং বা গোলাকার কিছু চাকতি দেখা যাবে লাল বর্ণের। দেখো প্রথমে এই যে রিং, এই যে দাঁত রোগে আক্রান্ত একটা রোগীর হচ্ছে কি আমরা ত্বক দেখতেছি, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ রিং শেপের কিছু স্ট্রাকচার, যে রিং শেপের স্ট্রাকচারগুলোর বাইরেরটা হচ্ছে একটু লাল বর্ণের, মাঝখানটা একটু সাদাটে তোমরা দেখতে পাচ্ছ। তো রিংওয়ার্ম বা দাঁত রোগ হলে এরকম একটা রিং শেপ বা গোলাকার লাল বর্ণের একটা চাকতি দেখা যাবে। এটা প্রথমে ছোটো থাকে, তারপর আস্তে আস্তে বড় হয় এবং প্রচুর চুলকানি থাকে এবং এর থেকে আটালো রস বের হয়। সো এটা আমরা মনে রাখবো। আর নখে এবং মাথায় যদি হয়ে থাকে সেক্ষেত্রে নখ এবং চুল কী হয়ে যাবে, নখ বিবর্ণ হয়ে যাবে, নখের যে স্বাভাবিক রং সেটা চলে যাবে এবং চুল পড়ে যাবে, ঠিক আছে। সো এগুলা হচ্ছে দাঁত রোগের লক্ষণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরকম রিং শেপের কিছু চাকতির নিয়ে গঠন দেখা যাবে। সো এই লক্ষণগুলো হচ্ছে এগুলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রোগের প্রতিকারটা, এটা আমরা দেখব। তার আগে আমরা একটু দেখে নিই হচ্ছে রোগের বিস্তার। মনে রাখবে রোগ কিভাবে ছড়ায়, ঠিক আছে, সেটাই হচ্ছে রোগের বিস্তার। দাঁত রোগ হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, এটা খুবই ইম্পর্টেন্ট জানা, পরীক্ষার জন্য ছাড়াও আমাদের এমনি দৈনন্দিন জীবনে এটা জানা খুবই জরুরি যে দাঁত রোগ একটা ছোঁয়াচে রোগ। সো একজন আক্রান্ত ব্যক্তির তুমি যদি তোয়ালে, চিরুনি, বিছানা ইত্যাদি যদি শেয়ার করো বা ব্যবহার করো, সেক্ষেত্রে তোমার মধ্যেও দাঁত রোগ বা দাঁত রোগের যে ট্রাইকোফাইটন
যে ছত্রাক এটা তোমার মধ্যেও কি হতে পারে, সংক্রমিত হতে পারে। আর রোগাক্রান্ত পোষা বিড়াল থেকেও কি হতে পারে, এই রোগ বিস্তার করতে পারে। যাই হোক, এখন আমরা দেখব প্রতিকার, রোগ নিয়ন্ত্রণ বা চিকিৎসা। চলো, প্রথমত যখন এই রোগটা তোমার কি থাকবে, এই রোগটা যখন দেখা যাচ্ছে প্রথম দিকে দেখা গেলে বা কম থাকলে, তখন আমরা এটাকে টপিক্যাল ক্রিম বা ক্রিম দিয়ে আমরা কি করার চেষ্টা করব, এটা ম্যানেজমেন্ট করার চেষ্টা করব। দেখো, ক্রিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি অ্যান্টিফাঙ্গাল ক্রিম। দেখো, আমরা ব্যাকটেরিয়া সংক্রমণ করলে কি খাই, অ্যান্টিবায়োটিক খাই। যেতে গেলে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের ইনফেকশন, সেক্ষেত্রে আমরা কি এখানে সেবন করব অ্যান্টিফাঙ্গাল, কি কোন ক্রিম দেবো, অ্যান্টিফাঙ্গাল ক্রিম। ঠিক আছে, যেমন ধরো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ক্রিম বা অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করি। কিন্তু যেহেতু এটা ফাঙ্গাল ইনফেকশন, সেই জন্য আমরা এখানে কি করব, অ্যান্টিফাঙ্গাল ক্রিম, যেই ক্রিমটার মধ্যে এমন উপাদান থাকবে যেটা ফাঙ্গাস তথা ছত্রাককে মারতে সহায়তা করবে। এখন অ্যান্টিফাঙ্গাল ক্রিমের মধ্যে কি আছে, যেমন ধরো মাইকোনাজল, ঠিক আছে। দেখো, এই অ্যাজল কথাটা যদি কোনো ওষুধের নামের শেষে দেখো, ঠিক আছে, অ্যাজল গ্রুপ বা অ্যাজল এই অংশটা যদি কোথাও দেখো, তাহলে মনে করবে এটা হচ্ছে একটা অ্যান্টিফাঙ্গাল ওষুধ বা অ্যান্টিফাঙ্গাল ক্রিম। যেমন ধরো এইভাবে তুমি বলতে পারো হচ্ছে এরকম মাইকোনাজল আছে, তারপর হচ্ছে ধরো ইট্রাকোনাজল, ঠিক আছে, তারপর হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে ভোরিকোনাজল, ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্লুকোনাজল। তাহলে অ্যাজল কথাটা থাকলে কোনো ওষুধের নামের শেষে, তাহলে মনে করবে এটা কোন ধরনের, এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ওষুধ। ঠিক আছে, তাহলে মাইকোনাজল একটা হচ্ছে কি অ্যান্টিফাঙ্গাল ক্রিম। ঠিক আছে, এটা ব্যবহার করতে পারো, তোমাদের বইয়ে এটার কথা আছে। তো স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করা হয় মাথায় যদি কি হয়, দাঁতরোগ হয়ে থাকে। তারপর হচ্ছে বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। তারপর হচ্ছে আয়োডিন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এইগুলা ক্রিম বা ওষুধ হিসেবে, অর্থাৎ বাইরে লাগানোর ওষুধ হিসেবে তুমি এগুলাকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, এছাড়াও দেখো একটা বিষয় বলছে, আমি এখানে একটা গাছের ছবি দিছি, এই গাছটার নাম হচ্ছে দাঁতমর্দন গাছ, যেটাকে বলা হয় বৈজ্ঞানিক নাম হচ্ছে কেসিয়া অ্যালেটা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। সো এই দাঁতমর্দন গাছের যদি তুমি পাতার রস অথবা পাতাকে মন্ড করে যদি আক্রান্ত স্থানে লাগাও, তাহলে দেখা গেছে দাঁতরোগ কী হয়ে যায়, ভালো হয়ে যায়। তাহলে আমরা এটা মনে রাখবো যে কোন গাছের পাতার রস বা তোমার কোন গাছের পাতা যদি মন্ড করে আমরা দাঁতরোগের জায়গায় যদি লাগিয়ে দিই, তাহলে সেটা ভালো হয়। সেটা হচ্ছে কি, কোন গাছ, সেটা হচ্ছে দাঁতমর্দন গাছ, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কেসিয়া অ্যালেটা। ঠিক আছে, সো এটা আমরা একটু মনে রাখবো। তাহলে প্রতিকারের মধ্যে দেখো, এগুলো হচ্ছে বাইরে লাগানোর বিষয়গুলোর ক্ষেত্রে গেলাম, অর্থাৎ ক্রিম জাতীয়। এরপর দেখো, যদি রোগটা বেশি ছড়িয়ে পড়ে বা ভালো না হয় ক্রিমের মাধ্যমে, তাহলে আমাদের খাবার ওষুধ খেতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কোন ধরনের ওষুধ গ্রহণ করব, আমরা অ্যান্টি ফাঙ্গাল ওষুধ হচ্ছে এখানে প্রধানত গ্রহণ করবে। কি জন্য, যেহেতু এটা একটা ছত্রাকঘটিত রোগ। ঠিক আছে, আচ্ছা, এখন অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলোর মধ্যে তোমাদের বইয়ে যে বললো, এই যে ইট্রাকোনাজল, ঠিক আছে, এরকম তোমার আরও অ্যাজল দেখলে এরকম আরও অনেক ওষুধ আছে যেগুলো হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ হিসেবে কি হয়ে আসে, ব্যবহার হয়ে আসছে, অর্থাৎ তোমার ছত্রাকঘটিত রোগ থেকে মুক্তির জন্য। ঠিক আছে, এরকম তুমি বলতে পারো হচ্ছে এরকম আরও অনেক ওষুধ আছে। ঠিক আছে, বোরিকোনাজল। ঠিক আছে, অর্থাৎ অ্যাজুল কথাটা থাকলে, বুঝছো, অ্যাজুল এই অংশটা থাকলে মনে করবা হচ্ছে এটা একটা ছত্রাক অর্থাৎ এটা একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। ঠিক আছে, ছত্রাককে মারার জন্য এই ওষুধটা ব্যবহার হয়ে থাকে। এরপর পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই 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 ইম্পর্টেন্ট এক্ষেত্রে। তো প্রথমত হচ্ছে তোমার আক্রান্ত স্থান পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, আক্রান্ত স্থান শুকনো পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো, আক্রান্ত স্থান শুকনো পরিষ্কার রাখতে হবে। এরপর তুমি হচ্ছে যে তোমার বিভিন্ন হতে পারে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাপড়, যে কাপড়গুলো পরবা সেগুলো কি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কি করতে হবে, রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার এটা জিনিসটা মেনে চলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ না হলে একবার ওষুধ খাওয়ার পর বা ক্রিম দেওয়ার পর ভালো হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে রোগটা আবারও বিস্তার লাভ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তোমার দাঁতরোগ নিয়ে কথা। ঠিক আছে, তো দাঁতরোগের এই বিষয়গুলো আশা করি আমরা একবার পড়ে নিলে দাঁতরোগ সম্পর্কে আমাদের আসলে যদি আনসার করতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আমি বলি, সেটা হচ্ছে প্রতিকার, রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা। ঠিক আছে, এটা দেখো আমি কয়েকভাবে করলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে কি ক্রিম, কোন কোন ক্রিম জাতীয় পদার্থ, অর্থাৎ যেগুলা বাইরে দেহের বাইরে বাহ্যিকভাবে লাগানোর
তোমার ওষুধ, সেগুলো হচ্ছে আমি একসাথে ক্রিম হিসেবে লিখলাম। অ্যান্টিফাঙ্গাল ক্রিম, স্যালিসাইলিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, আয়োডিন, এগুলো ইউজ করতে পারো। আর দাঁত মর্দন বা কেসিয়ালাটার পাতার রস বা মণ্ড লাগাতে পারো। এরপর হচ্ছে বেশি হয়ে গেলে তখন ওষুধ ব্যবহার করবো, পরিষ্কার পরিচ্ছন্নতা। সো এই প্রতিকার বা চিকিৎসার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা আর একটু পড়ে নিবা, ঠিক আছে, এক্সামে আসতে পারে, ঠিক আছে। তো এখন আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার লাইকেন নিয়ে। লাইকেন এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো লাইকেন আসলে কি, দেখো লাইকেন মূলত হচ্ছে এমন একটা উদ্ভিদ বা এমন একটা উদ্ভিদ দেখো যেখানে শৈবাল ও ছত্রাক একসাথে মিলে বসবাস করে। তোমরা দেখবে এরকম গাছের বাকলের উপর কতগুলো এরকম সাদা বা একটু সবুজ টাইপের, সাদা সবুজ ওই টাইপের কিছু এরকম গোল বা কিছু দাগ বা স্ট্রাকচার তোমরা দেখতে পাও, ঠিক আছে। এটা মূলত একটা লাইকেন, ঠিক আছে। সো আমরা এরকম গাছের উপর আমরা অনেকেই দেখছি এরকম কিছু দাগ পড়েছে বা এরকম মনে হয় আমাদের, কিন্তু এগুলা হচ্ছে ভাই লাইকেন। তো লাইকেন আসলে মূলত কি, লাইকেন হচ্ছে এমন একটা উদ্ভিদ বলতে পারো যেখানে দুইটা জীব একসাথে বসবাস করে, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে কি ছত্রাক। তাহলে লাইকেনের সংজ্ঞাটা আমরা কি দেব, দেখো শৈবাল ও ছত্রাক মিলিতভাবে সম্পূর্ণ পৃথক ধরনের এক জাতীয় উদ্ভিদের কি করে সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো, লাইকেন বলবো। তাহলে দেখো লাইকেন হচ্ছে তোমার শৈবাল ও ছত্রাক মিলিতভাবে কি করে তৈরি করে থাকে। এখন এই যে শৈবাল ও ছত্রাক মিলিতভাবে তৈরি করে লাইকেন, এখানে ওদের মধ্যে সম্পর্কটা কি, দেখো এই যে ছত্রাক এবং শৈবাল ও ছত্রাকের মধ্যে এখানে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয়ে থাকে মিথুজীবী সম্পর্ক, ঠিক আছে। কোন ধরনের সম্পর্ক, মিথুজীবী সম্পর্ক। অর্থাৎ মিথুজীবী সম্পর্ক কীরকম, এমন একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে একে অপরের কি করে, একে অপরের উপকার করে, ঠিক আছে। তাইলে এখানে বুঝতেই পারতেছো, আচ্ছা মিথুজীবী সম্পর্কের মধ্যে একে অপরের উপকার করে, তো বুঝতেই পারতেছো লাইকেন হচ্ছে এমন একটা উদ্ভিদ ধরে নিতে পারো যেখানে দুইটা জীব একসাথে বসবাস করবে, শৈবাল ও ছত্রাক, দুইটা তোমার শৈবাল ও ছত্রাক দুইটা ভিন্ন ধরনের জীব একসাথে বসবাস করতেছে এবং তারা একে অপরের ক্ষতি করতেছে না, বরঞ্চ উপকার করতেছে। সেজন্য আমরা তাদের সম্পর্ককে বলবো হচ্ছে মিথুজীবী সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো যদি আমরা একটু বলি যে লাইকেনের মধ্যে শৈবাল ও ছত্রাক থাকে। এখন লাইকেনের মধ্যে কোন ধরনের শৈবালগুলো থাকে, দেখো লাইকেনের ওজনের বলা হচ্ছে 5 থেকে 10% হচ্ছে, 5 থেকে 10% হচ্ছে তোমার শৈবাল, ঠিক আছে। তার মানে এখানে যে তোমরা লাইকেনটা দেখতে পাচ্ছ এখানে 5 থেকে 10% হচ্ছে কি থাকবে, শৈবাল, ঠিক আছে। আর শৈবালগুলোর মধ্যে কোন ধরনের শৈবাল থাকতে পারে, হচ্ছে এককুশি সবুজ শৈবাল, ঠিক আছে, সবুজ শৈবাল, বা থাকতে পারে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে, প্লাস নীলাভ সবুজ শৈবাল, যেটাকে তোমরা সায়ানোব্যাকটেরিয়া বলো, নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা এরপর হচ্ছে তোমার ছত্রাকের মধ্যে কারা থাকে, ছত্রাকের মধ্যে প্রধানত থাকে হচ্ছে তোমার অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। কারা থাকে, অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক, ঠিক আছে। আচ্ছা এবং অনেক ক্ষেত্রে বেসিডিওমাইসিটিস ছত্রাকও থাকতে পারে, বেসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাকও থাকতে পারে, ঠিক আছে। তাহলে ছত্রাকের মধ্যে কোন শ্রেণীর ছত্রাক থাকবে, প্রধানত অ্যাস্কোমাইসিটিস, আর বেসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাকও থাকতে পারে। এখন মনে রাখবে এখানে তোমরা যে দেখতে পাচ্ছ লাইকেনের মধ্যে শৈবাল ও ছত্রাক একসাথে বসবাস করে, শৈবালকে বলা হয়ে থাকে ফটোবায়ন্ট, ঠিক আছে। ফটোবায়ন্ট কেন বলে, কারণ সে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে ফটোবায়ন্ট, ঠিক আছে। আর ছত্রাককে বলা হয়ে থাকে মাইক্রোবায়ন্ট, ঠিক আছে, ছত্রাককে কি বলা হয় থাকে মাইক্রোবায়ন্ট। তাহলে শৈবাল হচ্ছে এখানে ফটোবায়ন্ট বলা হয়ে থাকে আর ছত্রাককে বলা হয়ে থাকে মাইক্রোবায়ন্ট। আমরা জানি মাইক্রো মানে হচ্ছে ছত্রাক, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা লাইকেনের বৈশিষ্ট্যটা মনে রাখবো, ঠিক আছে। লাইকেনের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি বলে দিলাম। সেগুলো হচ্ছে কি, দেখো লাইকেন হচ্ছে স্বয়ংসম্পূর্ণ বা সবুজী। স্বয়ংসম্পূর্ণ মানে কি, সবুজী মানে কি, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারো। তোমরা জানো এই লাইকেনের ভিতরে কি আছে, শৈবাল আছে, ছত্রাকও আছে, আর এই শৈবালটা কি করে খাদ্য তৈরি করে, যেটা ছত্রাকও এখান থেকে
ভাগ পায় বা ছত্রাকও এই খাদ্য গ্রহণ করে। তাহলে খাদ্যের জন্য তারা অন্যের উপর নির্ভরশীল না। তো তারা এখানে যে লাইকেনের ভিতরে যে শৈবাল আছে, শৈবালরা কী করে খাদ্য তৈরি করতে পারে। তাহলে আমরা বলতে পারি লাইকেন যারা, তারা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ এবং সবুজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এবং তারা হচ্ছে থ্যালয়েড বা সমাঙ্গদেহী। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ লাইকেন, এই লাইকেনের কিন্তু কোনো মূল, কাণ্ড, পাতা কিছু নাই। একটা কি বলবো, চ্যাপ্টা স্ট্রাকচার, যেটা তোমার একদম গাছের বাকলের সাথে একটা মনে হচ্ছে যেন একটা দাগ পড়েছে বা এরকম কিছু একটা মনে হচ্ছে, গাছের বাকলের সাথে একদম লেগে আছে, ঠিক আছে, ফ্ল্যাট বা চ্যাপ্টা হয়ে, ঠিক আছে। তাহলে এদের কোনো মূল, কাণ্ড, পাতা এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি জানি, মূল, কাণ্ড, পাতাবিহীন এরকম উদ্ভিদকে আমরা বলি হচ্ছে থ্যালয়েড উদ্ভিদ বা সমাঙ্গদেহী। সমাঙ্গ মানে হচ্ছে সব অঙ্গই সমান, দেখতে একই রকম, ঠিক আছে। এরপর হচ্ছে বিষমপৃষ্ঠ। বিষমপৃষ্ঠ মানে হচ্ছে এর উপরের দিক এবং নিচের দিক হচ্ছে ভিন্ন রকম, ঠিক আছে। যেমন ধরো হাতের তালু, উপরেরটা দেখতে যেরকম, নিচেরটা দেখতে ভিন্ন রকম, ওই টাইপের, অর্থাৎ এক এক পৃষ্ঠ দেখতে এক এক রকম, সেজন্য বলছে কি বিষমপৃষ্ঠ। আর এখানে কোনো ফুল হবে না, সেজন্য আমরা বলবো এগুলাকে অপুষ্পক উদ্ভিদ। তুমি চাইলে এটাকে এভাবে মনে রাখতে পারো, বিষ অফু, ঠিক আছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে মনে রাখতে পারো, এরা স্বয়ংসম্পূর্ণ বা সবুজী, এরা হচ্ছে তোমার সমাঙ্গদেহী, ঠিক আছে। তারপর হচ্ছে বীজ দিয়ে মনে রাখবা বিষমপৃষ্ঠ, অফু দিয়ে মনে রাখবা এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তাহলে এগুলো হচ্ছে লাইকেনের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়াও তোমার লাইকেনের দু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি আরেকটু বলি, লাইকেন হচ্ছে একটা দ্বৈত সংগঠন, মানে হচ্ছে দ্বৈত মানে হচ্ছে দুই, অর্থাৎ লাইকেনের মধ্যে তুমি দুইটা জিনিসকে একসাথে বসবাস করতে দেখো, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। এরপর হচ্ছে লাইকেনের জনন। লাইকেনের সাধারণত হয় অঙ্গজ ও যৌন জনন। মনে রাখবে, যৌন জনন হলেও যৌন জনন শুধুমাত্র হয় ছত্রাক সদস্যের। যৌন জনন শুধুমাত্র কাদের গোটে? ছত্রাকের গোটে। কাদের গোটে? ছত্রাকের গোটে থাকে, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখিও। তাহলে লাইকেনের জনন সাধারণত অঙ্গজ ও যৌন, তবে যৌন জনন ঘটলেও সেটা কোন সদস্যের গোটে? ছত্রাক সদস্যের গোটে, শৈবালের গোটে না। এরপর হচ্ছে থ্যালাসের নিচে, অর্থাৎ আমরা পড়ছিলাম কিছুক্ষণ আগে, লাইকেনের দেহ হচ্ছে থ্যালয়েড, অর্থাৎ তার দেহটাকে তোমার থ্যালাসও বলা হয় তাকে, থ্যালয়েড দেহটাকে। তো থ্যালাসের নিচে রাইজাইন নামক কিছু তোমার এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে একটা লাইকেনের অন্তর্গঠন দেখতে পাচ্ছ, যে তোমার এখানে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কিছু মূল সদৃশ কিছু গঠন তুমি এখানে দেখতে পাচ্ছ, এগুলাকে বলা হয় রাইজাইন। তো এই রাইজাইনগুলা কি করে, এই লাইকেনটা যেই সারফেসের মধ্যে জন্মায় সেখানে এই রাইজাইনগুলো প্রবিষ্ট করে, এবং এখান থেকে ওই সারফেস থেকে তারা কি করে, পানি শোষণ করে। তাহলে মনে রাখবা, লাইকেন হচ্ছে একটা দ্বৈত সংগঠন, যেখানে শৈবাল ও ছত্রাক একসাথে বসবাস করে। জনন হচ্ছে অঙ্গজ ও যৌন জনন। সাধারণত যৌন জনন দেখা যায় না, যৌন জনন হলেও শুধুমাত্র কাদের হবে? ছত্রাকের হবে, তোমার শৈবালের হবে না। আর থ্যালাসের নিচে আমরা কিছু মূল সদৃশ গঠন দেখব, অর্থাৎ তার যে তোমার লাইকেনের নিচ থেকে কিছু মূল সদৃশ গঠন বের হতে দেখব, যেগুলোকে রাইজাইন বলে, এবং এই রাইজাইনগুলো কিন্তু পানি শোষণ করে, ঠিক আছে। সো আমরা লাইকেনের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। বিষ অপু দিয়ে কি মনে রাখবো? এরা সবুজী বা স্বয়ংসম্পূর্ণ, এরা হচ্ছে তোমার সমাঙ্গদেহী, বীজ দিয়ে মনে রাখবো বিষমপৃষ্ঠ, আর অফু দিয়ে মনে রাখবো অপুষ্পক উদ্ভিদ। আর এদিকে মনে রাখবো এরা হচ্ছে দ্বৈত সংগঠন, এদের অঙ্গজ ও যৌন জনন ঘটে, যৌন জনন ঘটলেও ছত্রাক সদস্যের ঘটে। আর থ্যালাসের নিচে কি বের হয়? কিছু রাইজাইন মূলের মতো, যেগুলো হচ্ছে এককোষী। রাইজাইন হচ্ছে কয়কোষী? এককোষী। তো এগুলা পানি শোষণ করে, ঠিক আছে। এরপর আমরা একটা লাইন খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখিও, যে দেখো বলছে বায়ু দূষণের প্রতি লাইকেন উচ্চমাত্রায় সংবেদনশীল। দেখো যেই এলাকার বাতাস বেশি দূষিত, তো লাইকেন হচ্ছে ওই দূষিত পদার্থগুলোকে শোষণ করে, ফলে তাদের ওই দূষিত বিষাক্ত পদার্থের কারণে তাদের কিন্তু মৃত্যু ঘটে, ঠিক আছে। তার মানে কি বুঝলা? যে এলাকার বাতাস দূষিত সে এলাকায় কিন্তু লাইকেন তেমন জন্মাতে দেখা যাবে না, ঠিক আছে। আর যে এলাকার বাতাস তোমার বা যে পরিবেশের বাতাস খুবই নির্মল, ঠিক আছে, খুবই ভালো, সেখানে বেশি লাইকেন দেখা যাবে। তার মানে তুমি যদি কোনো পরিবেশের মধ্যে বা কোনো একটা অঞ্চলের মধ্যে বেশি পরিমাণে লাইকেন জন্মাতে দেখো, তাহলে মনে করবা হচ্ছে ওই এলাকা বা ওই অঞ্চলের বাতাস হচ্ছে খুবই তোমার কি বিশুদ্ধ বলতে পারো। আর যদি অবিশুদ্ধ বাতাস হলে তখন কি হয়? ওইখানে লাইকেনগুলা দ্রুত মারা যায়, কারণ বাতাসের মধ্যে থাকা বিষাক্ত পদার্থগুলো তারা শোষণ করে তাদের মৃত্যু ঘটে। সো এই লাইনটা একটু মনে রাখিও, লাইকেন বায়ু দূষণের প্রতি তোমার উচ্চমাত্রায় সংবেদনশীল। সো আসো এরপর আমরা
আরেকটা লাইন এখানে লিখলাম, লাইকেনকে বিশ্বজনীন বা কসমোপলিটন উদ্ভিদ বলা হয় কেন? ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। দেখো লাইকেনকে কেন বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়, কেন? কারণ হচ্ছে লাইকেন জন্মায় না এরকম পরিবেশ কম আছে। যেমন ধরো তোমাদেরকে যদি বলি তুন্দ্রা অঞ্চল, তুন্দ্রা অঞ্চল বলতে কোনগুলা? বরফ অঞ্চল, ঠিক আছে, অর্থাৎ যেখানে বরফে ঢাকা থাকে যে অঞ্চলগুলা, ঠিক আছে, পৃথিবীর যে প্রান্তগুলা বা যে অঞ্চলগুলা সেগুলোকে বলবো আমরা তুন্দ্রা অঞ্চল। আর মরু অঞ্চল অর্থাৎ যেখানে মরুভূমি, বৃষ্টিপাত নাই, এই সমস্ত অঞ্চলেও আমরা লাইকেনকে দেখব। দেখো বরফ অঞ্চলেও দেখতেছি, মরু অঞ্চলেও দেখতেছি। তোমার বলা হচ্ছে নিরস পর্বতগাত্র, ঠিক আছে, অর্থাৎ পাহাড়ের গায়ের উপর, ঠিক আছে, যেখানে কোনো ধরনের উর্বরতা নাই, ঠিক আছে, অনুর্বর, ঠিক আছে, পাথরের মতো মাটি বা গঠন, সেখানেও লাইকেনকে দেখা যায়। ঠিক আছে, তুমি তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, ঠিক আছে, তুন্দ্রা অঞ্চল, মরু অঞ্চল, নিরস পর্বতগাত্রে সব জায়গায় তুমি লাইকেনকে পাবা। এছাড়াও তোমার গাছের তোমার বাকল, ঠিক আছে, গাছের বাকল, ঠিক আছে, পাতা, ঠিক আছে, পাথরের উপর, ঠিক আছে, তারপর হচ্ছে অনুর্বর মাটির উপর, ঠিক আছে, সব জায়গায়, অর্থাৎ এক কথায় সব জায়গায়, দেওয়ালের উপর, কাঠের উপর, এক কথায় সব জায়গায় তুমি লাইকেনের উপস্থিতি দেখা যায়। লাইকেন জন্মাতে পারে। যেহেতু লাইকেন জন্মানোর জন্য কোনো উর্বর পরিবেশ বা পরিবেশের প্রয়োজন হচ্ছে না, সব জায়গায় লাইকেন জন্মাতে পারে, জন্য লাইকেনকে বলা হয় বিশ্বজনীন বা কসমোপলিটন উদ্ভিদ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা পরীক্ষা আসার মতো, এটা হচ্ছে লাইকেনের কি গঠন? অন্তর্গঠন। তো লাইকেনে আমরা কি কি জানি? লাইকেন কি কি দিয়ে গঠিত? একটা হচ্ছে ছত্রাক, তো আরেকটা হচ্ছে কি? শৈবাল। এখন দেখো এখানে আমরা যেটা দেখব, ছত্রাকের মধ্যে ছত্রাকের হাইফিগুলো থাকবে এরকম সূত্রাকার হাইফি, আর শৈবাল হচ্ছে এককোষী কিছু শৈবাল আমরা দেখব। চলো আমরা একটু অন্তর্গঠনটা দেখি। দেখো প্রথমত উপরের দিকে দেখো, লাইকেনকে যদি তুমি মাইক্রোস্কোপের নিচে দেখো, তো যেই গঠনটা দেখতে পাবে মূলত এটাই হচ্ছে লাইকেনের অন্তর্গঠন। এটাকে এখানে ব্যাখ্যা করছে। লাইকেনের অন্তর্গঠনের মধ্যে একটা অঞ্চল বলছে কর্টেক্স। কর্টেক্সটা কি? দেখো ছত্রাকের যে হাইফিগুলা আছে, এই হাইফিগুলা তোমার ঘন সন্নিবেশিত হয়ে এরকম মিলিত হয়ে ঘন সন্নিবেশিত একটা উপরের দিকে একটা স্তর তৈরি করে, যেটা ফাঁকবিহীন, এখানে কোনো তোমার ফাঁকা স্থান থাকবে না, থাকলেও এখানে মিউসিলাস নামক পদার্থ দ্বারা এই ফাঁকা স্থানটা কি থাকে? পূর্ণ থাকে। ঠিক আছে, এই যে উপরের দিকের এই অঞ্চলটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে তোমার কি? এটাকে বলা হচ্ছে কর্টেক্স। উপরের দিকের এই অঞ্চলটাকে কি বলে? এটাকে বলে কর্টেক্স বা ঊর্ধ্বতক বা ঊর্ধ্ব কর্টেক্স বলছে, ঊর্ধ্ব কর্টেক্স। ঠিক আছে, আচ্ছা, যেটা এখানে তোমার দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর এখান থেকে হাইফিগুলা দেখো, এইখান থেকে যে হাইফিগুলা এগুলা এরপর নিচের দিকে দেখা যাবে এরকম ফাঁকা ফাঁকাভাবে কি করতে? অবস্থান করতে। ঠিক আছে, এখানের হাইফিগুলা। তো এরপর দেখো ফাঁকা ফাঁকাভাবে অবস্থান করবে, এবং দেখো এই যে কর্টেক্সের নিচে এখানে যে হাইফিগুলার মাঝে মাঝে শৈবালগুলা অর্থাৎ এককোষী শৈবাল এখানে কি করে? অবস্থান করে। তাহলে যেই জায়গার মধ্যে শৈবাল অবস্থান করবে সেই জায়গাকে বলবো শৈবাল স্তর। ঠিক আছে, শৈবাল স্তরের পর শৈবাল স্তর, তাহলে ঊর্ধ্ব কর্টেক্সের ঠিক পরে হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ শৈবাল স্তর। ঠিক আছে, শৈবাল স্তরের পর যে তোমার হাইফিগুলার দেখা যাচ্ছে একটু ফাঁকা ফাঁকাভাবে অবস্থান করতেছে, এখানে কিন্তু শৈবালের কোনো কোষ নেই। ঠিক আছে, তো এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে বলবো আমরা মেডুলা। ঠিক আছে, এটা হচ্ছে মেডুলা। তাহলে কয়টা অংশ পাইলাম? একটা হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স, যেখানে শৈবাল থাকে ঊর্ধ্ব কর্টেক্সের নিচে যে এলাকার ভিতরে, সেটাকে বলবো শৈবাল স্তর। আর নিচে হচ্ছে ফাঁকা ফাঁকাভাবে যে হাইফিগুলো অবস্থান করতেছে, যেখানে তোমার কোনো শৈবাল অবস্থান করতেছে না, সেটাকে বলবো মেডুলা। এরপর একদম নিচের দিকে এখানে হাইফিগুলো আবার জড়ো হয়ে একটা তোমার কি তৈরি করে? আরেকটা ঘন সন্নিবেশিত হয়ে নিচের দিকে আরেকটা স্তর তৈরি করে, যেটাকে বলা হয়ে থাকে নিম্ন কর্টেক্স। তাহলে দেখো নিম্ন কর্টেক্স, তাহলে দেখা যাচ্ছে তোমার ঊর্ধ্ব কর্টেক্স এবং নিম্ন কর্টেক্স দুইটাই ঘন সন্নিবেশিত হাইফা দ্বারা তৈরি, এবং মাঝের এলাকাটা হচ্ছে হাইফিগুলো হচ্ছে ফাঁকা ফাঁকাভাবে আছে। ঠিক আছে, এবং উপরের ফাঁকা ফাঁকা অঞ্চলগুলোর মধ্যে শৈবাল থাকে, এটাকে বলবো শৈবাল স্তর। এর নিচেরটাকে, এখানে যেহেতু শৈবাল থাকে না, সেটাকে বলবো মেডুলা। আর মনে রাখবে নিম্ন কর্টেক্স থেকে, থেকে এখানে যে নিম্ন কর্টেক্স আছে, এই যে নিম্ন কর্টেক্স থেকে কিন্তু কি বের হয়? কিছু এককোষী মূল সদৃশ কিছু গঠন বের হয়, যেগুলা এই লাইকেনটাকে বৃত্তির সাথে ধরে রাখে, এবং এইগুলাকে বলা হয় রাইজাইন। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে, দেখো এখানে বলছে রাইজাইন। ঠিক আছে, রাইজাইন হচ্ছে কত কোষী? রাইজাইন হচ্ছে এককোষী, এবং এগুলো দিয়ে সে যার সাথে আটকে আছে তার থেকে পানি শোষণ করে, খনিজ লবণ শোষণ করে। এই হচ্ছে আমাদের
লাইকেনের অন্তর্গঠন। তাহলে লাইকেনের অন্তর্গঠনে তোমরা কয়টা স্তরের কথা বলবা? 3টা। ঊর্ধ্ব কর্টেক্স, ঊর্ধ্ব কর্টেক্সটা কি দিয়ে তৈরি হবে? ঘনসন্নিবেশিতভাবে ছত্রাকের হাইফিগুলা সজ্জিত হয়ে তৈরি করবে। এরপর হচ্ছে নিচের দিকে ঊর্ধ্ব কর্টেক্সের নিচে হাইফিগুলার ফাঁকে ফাঁকে কি অবস্থান করতেছে? শৈবালের কোষ, এককোষী শৈবাল অবস্থান করতেছে। এই জায়গাকে বলবো শৈবাল স্তর। তারপর হচ্ছে শৈবাল স্তরের নিচে ফাঁকাভাবে কি সজ্জিত থাকে? হাইফাগুলো সজ্জিত থাকে, যেখানে শৈবাল থাকে না এটাকে বলবো মেডুলা। আর নিচের দিকে একদম যে লাইকেনের নিচের দিকে হাইফিগুলা একদম ঘনসন্নিবেশিত হয়ে আরেকটা অঞ্চল তৈরি করে, যেটাকে বলবো নিম্ন কর্টেক্স। নিম্ন কর্টেক্সের নিচ থেকে এককোষী কি বের হয়? রাইজাইন বের হয়। এটাই হচ্ছে লাইকেনের অন্তর্গঠন। এটা এক্সামে আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর হচ্ছে লাইকেনের মৃতজীবিতা, অনন্যজীবিতা বা মিসুয়ালিজম। মৃতজীবিতা একটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ লাইকেনের মধ্যে আমরা জানি কে কে বসবাস করে, একটা হচ্ছে শৈবাল, একটা হচ্ছে ছত্রাক। তো আমরা দেখব হচ্ছে আসলে শৈবাল লাইকেনের মধ্যে কি কি উপকার পাই এবং ছত্রাক কি কি উপকার পাচ্ছে, এগুলো আমরা একটু দেখে নেব। চলো, প্রথমে হচ্ছে লাইকেনের মধ্যে যদি তোমাকে বলে লাইকেনের মৃতজীবিতা ব্যাখ্যা করো, লাইকেনের মৃতজীবিতা ব্যাখ্যা করো, তাহলে তোমাকে এগুলা বলতে হবে। শৈবাল কি উপকার পাচ্ছে এবং ছত্রাক কি উপকার পাচ্ছে। দেখো, শৈবাল যেভাবে উপকৃত হয় এটা একটু দেখি। প্রথমত শৈবাল আশ্রয় পায়, কার থেকে পাচ্ছে? দেখো, শৈবাল যা পাবে সবগুলা ও ছত্রাক থেকেই পাবে। তার মানে আশ্রয় পাচ্ছে, সে কার থেকে পায় আশ্রয়? সে ছত্রাক তাকে আশ্রয় দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে দেখো, পানি, খনিজ লবণ ও জলীয় বাষ্প ইত্যাদি তোমার তাকে ছত্রাক কি করে? শৈবালকে দিয়ে থাকে। অর্থাৎ ছত্রাকের যে হাইফিগুলো আছে এগুলো শোষণ করে কাকে দেয়? শৈবালকে দেয়। তারপর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নিরাপত্তা দেয়। ঠিক আছে, কি দেয়? নিরাপত্তা। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড দেয়। অর্থাৎ ছত্রাকের দেহের কোষে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে সেটা কিন্তু শৈবালকে দিবে। শৈবাল এর মাধ্যমে কি করবে? সালোক সংশ্লেষণ করবে। ঠিক আছে, সালোক সংশ্লেষণের মাধ্যমে কি করবে? খাদ্য তৈরি করবে। তাহলে আমরা দেখো কি কি পাইলাম এখানে। তোমার শৈবাল কিভাবে উপকৃত হচ্ছে দেখো। শৈবাল প্রথমত হচ্ছে আশ্রয় পাচ্ছে। ঠিক আছে, তারপর পানি, খনিজ লবণ, জলীয় বাষ্প এগুলা পাই। ঠিক আছে, ছত্রাক ওকে দিয়ে থাকে, নিরাপত্তা দেয়। যেহেতু শৈবালের কোষগুলো একদম ছত্রাকের হাইফির ভিতরে ভিতরে অবস্থান করে, সেজন্য সে নিরাপত্তা পাচ্ছে। এবং ছত্রাকের দেহ থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে শৈবাল কি করে? সালোক সংশ্লেষণ করতে পারে। সো এখন আমরা দেখব হচ্ছে আসলে ছত্রাক যেভাবে উপকৃত হয়, ছত্রাক কিভাবে উপকৃত হয়। ঠিক আছে, এতক্ষণ তো আমরা দেখলাম শৈবাল কি কি উপকার পাচ্ছে সেটা। ঠিক আছে, ছত্রাক উপকার পাচ্ছে মূলত সে খাদ্য পায়। দেখো, ছত্রাক তো কি তৈরি করতে পারে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না। খাদ্য তৈরি করে কে? খাদ্য তৈরি করে হচ্ছে তোমার শৈবালের কোষ। তো শৈবালের কোষ খাদ্য তৈরি করে। এখানে ছত্রাকের যে হাইফার একটা অংশ, যেটাকে হোস্টোরিয়া বলে, এটা প্রবেশ করায় দেয়। শৈবালের কোষের ভিতরে ছত্রাকের হাইফার একটা অংশ প্রবেশ করে, যেটাকে বলা হয় হোস্টোরিয়া। তো হোস্টোরিয়া দিয়ে সে কী করবে? শৈবালের কোষ থেকে খাদ্য শোষণ করে নিবে। ঠিক আছে, তাহলে খাদ্য পাই। এবং সে তোমার বিভিন্ন ছত্রাকের যে দেহের মধ্যে যে বিভিন্ন বজ্র পদার্থগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, বজ্র পদার্থ এগুলা তোমার অপসারণ করে কে? অপসারণ করে কে? শৈবাল। অর্থাৎ শৈবাল এগুলা শুষে, শৈবালের কোষ এগুলাকে গ্রহণ করে বা শুষে নেই। ঠিক আছে, আচ্ছা। যেমন ধরো তোমরা দেখছিলা হচ্ছে কিছুক্ষণ আগে, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে কে? শৈবাল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে। কোত্থেকে পাচ্ছে? ছত্রাকের দেহ থেকে। ঠিক আছে, ছত্রাকের দেহে কিন্তু কার্বন ডাইঅক্সাইড একটা বজ্র পদার্থ, সেটা কে নিয়ে নিচ্ছে? শৈবাল নিয়ে নিচ্ছে। কারণ শৈবাল এটার মাধ্যমে সে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। তো এটা যদি তোমাকে যদি কখনো বলা হয় যে তোমার মৃতজীবিতে ব্যাখ্যা করো, ঠিক আছে, তোমাকে যদি বলা হয় তাকে কার মৃতজীবিতে ব্যাখ্যা করতে, যে ছত্রাকের লাইকেনের মৃতজীবিতে ব্যাখ্যা করো। তো মৃতজীবিতে ব্যাখ্যা করতে বললে তোমাকে কিন্তু শৈবাল কি কি উপকার পাচ্ছে এগুলো বলতে হবে। ঠিক আছে, আবার ছত্রাক কি কি উপকার পায় সেগুলো বলতে হবে। সো এইগুলা বললে তোমার আসলে মৃতজীবিতার ব্যাপারটা ব্যাখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইকেনের শ্রেণীবিভাগ। ঠিক আছে, লাইকেনকে দেখো, এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না, এটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা তুমি মুখস্থ করতে হবে না, জাস্ট দেখেই বলে দিতে পারবা কোন লাইকেন আসলে কোন ধরনের তোমার শ্রেণীবিভাগ
বা বিভাগে পড়েছে, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো আমরা লাইকেনকে কি কি শ্রেণীতে ভাগ করতে পারি? বাসস্থানের ভিত্তিতে লাইকেনকে ভাগ করতে পারি, গঠনগত শ্রেণীবিন্যাস করতে পারি, একটা হচ্ছে লাইকেন গঠনকারী ছত্রাকের ভিত্তিতেও লাইকেনকে কি করতে পারি? শ্রেণীবিন্যাস করতে পারি। প্রথমে আসো বাসস্থানের ভিত্তিতে লাইকেনকে কি বলা হচ্ছে? কোর্টিকুলাস। কুলাস শব্দের অর্থ হচ্ছে বাসস্থান, ঠিক আছে। কোর্টি দ্বারা দেখো আমরা এখানে মনে রাখবো হচ্ছে কাণ্ড, ঠিক আছে, বা বাকল, অর্থাৎ যেই সকল লাইকেন গাছের কাণ্ড বা বাকলের উপর জন্মায় তাদেরকে বলবো আমরা কোর্টিকুলাস লাইকেন। একটা হচ্ছে দেখো টেরিকুলাস। দেখো টেরিকুলাস শব্দ আমরা অনেক সময় মাটির তৈরি আসবাবপত্রকে, ঠিক আছে, ধরো মাটি পুড়িয়ে যে সমস্ত জিনিসপত্র তৈরি করা হয় সেগুলোকে বলি আমরা টেরাকোটা, ঠিক আছে। তাহলে টেরাকোটা মাটির তৈরি আসবাবপত্রকে আমরা বোঝাই, তাই না? তো এখানে টেরিকু শব্দটা দ্বারা বোঝাচ্ছে মাটি। তার মানে যে সমস্ত এই কি বলে লাইকেন মাটির উপর জন্মায় তাদেরকে আমরা বলবো কি? টেরিকুলাস, ঠিক আছে। আর এখানে হচ্ছে সাকসিকুলাস, এটা দিয়ে মনে রাখবা শিলা, সাকসি দিয়ে মনে রাখবা শিলা বা পাথর। তাহলে যারা শিলা বা পাথরের উপর জন্মায় যে সমস্ত কি লাইকেন তাদেরকে বলবো তোমার কি? সাকসিকুলাস বা লাইকেন। তাহলে তোমাকে আসতে পারে এরকম, ধরো টেরিকুলাস লাইকেন কোথায় জন্মায়, তুমি তো এটা মনে রাখবো হচ্ছে টেরাকোটা বা টেরিকু শব্দ দ্বারা আসলে মাটি বোঝায়। কোর্টিকুলাস ক দিয়ে মনে রাখবা কাণ্ড বা বাকলের উপর জন্মায়। ওমনিকুলাস, দেখো ওমনি শব্দের অর্থ হচ্ছে সর্বত্র, যেমন ধরো আমরা বলি আল্লাহ ইজ ওমনি প্রেজেন্ট, সব জায়গায় আল্লাহ তাআলা থাকে, ঠিক আছে, এরকম বলি, তাই না? তো এখানে ওমনি শব্দ দ্বারা সর্বত্র বোঝায়। তো ওমনিকুলাস মানে কি? যে লাইকেনটা সর্বত্র জন্মায়, সব জায়গায় জন্মাতে পারে, সেটাকে বলবো আমরা ওমনিকুলাস। আর ফলিকুলাস, ফলি শব্দ দ্বারা বোঝায় হচ্ছে পাতাকে, গাছের পাতা, ফ আর এখানে হচ্ছে প, এভাবে মনে রাখবা, ঠিক আছে। ফলিকুলাস হচ্ছে কি? ফলিকুলাস দিয়ে মনে রাখবা, ফলিয়াস দ্বারা আমরা পাতা বোঝাই, ফলিকুলাস এটা দ্বারা মনে রাখবা পাতা, ঠিক আছে। পাতার উপর জন্মানো যে সমস্ত লাইকেন পাতার উপর জন্মায় সেগুলোকে বলবো আমরা ফলিকুলাস লাইকেন, ঠিক আছে। আর লিগনি দ্বারা আসলে বোঝায় হচ্ছে কাঠ, ঠিক আছে, বিশেষ করে ভেজা কাঠের উপর যে সমস্ত লাইকেন জন্মায় তাদেরকে বলবো আমরা লিগনিকুলাস লাইকেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো লাইকেন গঠনকারী ছত্রাকের ভিত্তিতে, এটা খুবই সহজ। দেখো দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এসকোলাইকেন, অর্থাৎ আমরা জানি লাইকেনের মধ্যে কি থাকে? শৈবাল থাকে আর থাকে কি? ছত্রাক, ঠিক আছে। শৈবাল থাকে আর কি থাকে? ছত্রাক। এখন ছত্রাক হিসেবে থাকতে পারে হচ্ছে এসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। তাহলে যে লাইকেনের মধ্যে এসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক থাকবে সেটাকে বলবো আমরা এসকোলাইকেন। আর যে লাইকেনের মধ্যে বেসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক থাকবে সেই লাইকেনকে বলবো আমরা বেসিডিও লাইকেন। এ হচ্ছে ব্যাপার। তাহলে লাইকেন গঠনের ভিত্তিতে লাইকেন গঠনকারী ছত্রাকের ভিত্তিতে আমরা লাইকেনকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এসকোলাইকেন, একটা হচ্ছে বেসিডিও লাইকেন। এসকোলাইকেন কারা? যে সকল লাইকেনের ছত্রাকটা হচ্ছে এসকোমাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত তারা হচ্ছে এসকোলাইকেন, আর যে সকল লাইকেনের ছত্রাকটা বেসিডিওমাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত তারা হচ্ছে বেসিডিও লাইকেন।